আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে পড়াবো হচ্ছে তোমাদের বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ শিক্ষা এবং প্রযুক্তি। যেই টপিকটা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্যই শুধু নয়, অ্যাডমিশনের জন্য ভবিষ্যতে বেশ গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এই প্যাসেজটাকে তোমাদেরকে এমনভাবে পড়াবো যে ইংরেজি রিডিং পড়তে তোমাদের কাছে আগে যেমন বোরিং লাগতো ওই জিনিসটা আর ইনশাল্লাহ লাগবে না। প্রত্যেকটা লাইন দেখার সঙ্গে তুমি আসলে অনুভব করতে পারবা ওইটার অর্থ যেমন, একই সঙ্গে ওইখানে লুকিয়ে থাকা গ্রামারের যত স্ট্রাকচার ছিল যেগুলি ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলিও তোমার আয়ত্ত হয়ে যাবে। একটা প্যাসেজ যদি তুমি আসলে সত্যিকারের সঠিক ওয়েতে পড়তে পারো, তোমার কাছে ইংরেজি পড়তে আর বোরিং লাগবে না, ইংরেজিকে বোঝার মতো, অনুভব করার মতো একটা সাবজেক্ট মনে হবে। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। তবে শুরু করার আগে একটা জিনিস বলে নেই, এই প্যাসেজটা থেকে এখন থেকে আমরা তোমাদেরকে নিয়মিত এরকম ভিডিও দিব যেখানে প্যাসেজগুলোকে আসলে এমনভাবে পড়ানো হবে এমবেডেড করে, আমরা তোমাদেরকে একাডেমিক স্ট্যান্ডার্ডের জন্য কিভাবে প্যাসেজটা পড়তে হবে এবং অ্যাডমিশনের জন্য কি কি জিনিস আরও অ্যাডিশনালি আগে থেকে প্রস্তুতি রাখতে হবে তোমাকে, যাতে করে অ্যাডমিশন সেগমেন্টে গিয়ে তোমার কাছে আসলে ইংরেজি একদম পানির মতো মনে হয়। এবং বিশেষ করে অ্যাডমিশনের জন্য যে ইংরেজি প্রিপারেশন, এইটার অলমোস্ট 60 to 70-80% তোমার কিন্তু শেষ হয়ে যাবে তুমি যদি আমার সঙ্গে সঙ্গে কমপ্লিট করতে পারো পুরো ইংলিশ ফর টুডে বইটা। কারণ এই বইয়ের প্রত্যেকটা প্যাসেজ কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রত্যেক বছর ইভেন গ্রামারের প্রশ্নটাও এখানকার এক্সাম্পল থেকে তুলে দেওয়া হয়। সো তোমরা যদি এই ক্লাসগুলো করতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে। তাহলে চলো আমরা শুরু করে দিই প্যাসেজটা পড়া। আজকের ক্লাসে তোমাদেরকে আমি পুরো প্যাসেজটা পড়ানোর পাশাপাশি দেখো এখানে অনেকগুলা ভোক্যাব চার্ট দেওয়া আছে, ভোক্যাবুলারি চার্টটাও আমি নিজে পড়ায় দিব। তারপরে তোমার এখান থেকে যে পার্ট অফ স্পিচেস যে ইন্টারচেঞ্জগুলা তোমাদের, এটাই কিন্তু প্রচণ্ড দরকার হয় আমাদের, যা এই স্টুডেন্টদের বেসিক দুর্বল হওয়ার কারণে দেখা গেছে তাদের শব্দভাণ্ডার দুর্বল হওয়ার কারণে এই ওয়ার্ডটা নাউন ফর্ম দেওয়া আছে, এটাকে তুমি ভার্ব ফর্ম বানাইতে পারতেছো না, ফলে সেন্টেন্সকে প্যারাফ্রেজ করতে পারতেছো না যখন একটা সামারি লিখতেছো বাট একটা কোয়েশ্চেন লিখতেছো। সো এইসব জায়গাতে তুমি আসলে স্ট্রাগল করতেছো কেন? বিকজ তোমার শব্দ ভাণ্ডার অত্যন্ত দুর্বল, তুমি প্যাসেজ থেকে ডিরেক্ট এনে লেখার চেষ্টা করতেছো, তোমার ভেতরে একটা শব্দকে ভার্ব থেকে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ, এই যে ট্রান্সফরমেশনগুলা এগুলা করার অ্যাবিলিটি তৈরি হয় নাই। সো তার জন্য প্রত্যেকটা প্যাসেজে আমি এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো, এগুলো একাডেমিক অ্যাডমিশন বোথ জায়গাতেই দরকার। সো তারপরে কি আছে চলো এক নজরে দেখে নেই। এরপরে আমরা কিছু স্পেলিং আছে গুরুত্বপূর্ণ যেগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে এখান থেকে। তো তারপরে আছে এইচএসসির কোয়েশ্চেন। আমাদের একদম শেষের দিকে যদি আমরা একটু চলে যাই, আমাদের এইচএসসি সেগমেন্ট শেষ হলে এখানে অ্যাডমিশন কর্নার, অ্যাডমিশনে আসার মতো যে এমসিকিউগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেগুলো আমরা তোমাদেরকে পড়াই দিব একাডেমিকের পাশাপাশি। দেন এইখানে দেখো অ্যাডমিশনের আরও কিছু এমসিকিউ আছে যেগুলো অ্যাডমিশনে আসার মতো এমসিকিউ এই প্যাসেজ থেকে। অ্যাট দ্য সেম টাইম এই প্যাসেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষার জন্য কি কি আসতে পারে, এই প্যাসেজটা রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এআই ক্লাসরুমে কীভাবে হেল্প করতে পারে আমাদেরকে, তার একটা স্যাম্পল এখানে প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা এখানে দেওয়া আছে। তুমি আগে থেকে পড়ে একটু প্রস্তুতি নিতে পারো। অনেক সময় তোমাদেরও কিন্তু এইচএসসিতে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসে। ইংলিশ ফার্স্ট পেপারে টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসে মানে কি, টেক্সট বুকের যে টপিকগুলো ওইখান থেকে প্যারাগ্রাফ বেশিরভাগ সময় ফার্স্ট পেপারে চলে আসে এইচএসসি পরীক্ষায়। সো সেইখানে তোমাকে হেল্প করবে, যেহেতু এই টপিকটা থেকে এই প্যাসেজটা আসলে প্যারাগ্রাফ হিসাবে আসার মতো একটা টপিক, এআই ইন দ্য ক্লাসরুম। তারপরে দেখতে পাচ্ছ এখানে সেন্টেন্স মেকিং আছে। ঢাকা ইউনিভার্সিটিতে কিছু ফ্রেজ দেওয়া থাকে, অনেক সময় প্রিপোজিশনাল, অথবা অনেক সময় অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকে, অনেক সময় নাউন ফ্রেজ দেওয়া থাকে, এরকম সেই ওয়ার্ড বা ফ্রেজগুলো দ্বারা তোমাকে বাক্য বানাতে হয়। সো এই ওয়ার্ড বা এই ফ্রেজ দিয়ে কীভাবে বাক্য বানাতে হয় এগুলো অ্যাডমিশন এসে থাকে। সো আগে থেকে যখন বছরের শুরু থেকেই তোমরা যারা এখন নতুন করে ইংরেজি পড়া শুরু করেছো, তারা যদি বছরের শুরু থেকে এই জিনিসগুলো একটু মাস্টারি করা শুরু করো, তাহলে দেখা গেছে তোমাদের জন্য অ্যাডমিশন প্রিপারেশন একদম স্মুথ হবে ইনশাআল্লাহ। যার কারণে তোমাদের সবার প্রিয় মহসিন স্যার এবং রুদ্র স্যার, আমরা দুজনে মিলে একটা নতুন লক্ষ্য নিয়ে আগাচ্ছি যে আমরা স্টুডেন্টদেরকে একাডেমিক এই অ্যাডমিশনের প্রিপারেশন ইংলিশের বিশেষ করে 70-80% অলমোস্ট কমপ্লিট করে দেবে ইনশাআল্লাহ। কারণ ডে বাই ডে কিন্তু অ্যাডমিশন স্টেজগুলো আরও কঠিন হচ্ছে। সো তোমাদের কাছে যেন ওই কঠিন জিনিসটা অনেক স্মুথ মনে হয়, সেই জার্নিটার দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। সো দেখো আমাদের প্যাসেজটার যে টাইটেল ছিল, প্যাসেজের উপরে নাম ছিল এরকম, এআই ইন দ্য ক্লাসরুম। বলছে কি, এআই ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ এআই মানে তো জানো সবাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই। বাস এআই ইন দ্য ক্লাসরুম মানে কি, শ্রেণীকক্ষে এআই বা শ্রেণীকক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বাংলায় বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বলে?
কৃত্রিম বুদ্ধিমত্তা বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর বাংলা নাম কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, সো এইখানে আবার দেখতে পাচ্ছ কোলন দিয়ে তার সম্পর্কে আরো কিছু বিস্তারিত দেওয়া আছে, যে আমরা ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই জিনিসটার সম্পর্কে অ্যাকচুয়ালি কি কি দেখব এই প্যাসেজের মধ্যে। প্যাসেজের মধ্যে কি কি সম্পর্কে বলা আছে, এখানে একটা টার্ম দেখতে পাচ্ছ প্রোজ অ্যান্ড কনস। এটার সঙ্গে তোমরা হয়তো কেউ পরিচিত, কেউ আবার পরিচিত নও। প্রোজ অ্যান্ড কনস মানে কি জানো? প্রো মানে হচ্ছে ভালো দিক, আর কন মানে হচ্ছে খারাপ দিক। তারই প্লুরাল ফর্ম আছে প্রোজ, তার মানে হচ্ছে প্রোজ অ্যান্ড কনস মানে হচ্ছে ভালো ও খারাপ দিক, ভালো ও খারাপ দিক। অথবা আমরা বলতে পারি তোমার হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ, এটাকে বলে প্রোজ অ্যান্ড কনস। ইংলিশে এই প্রোজ অ্যান্ড কনসকে আরও নানাভাবে বলা যায়। এইগুলো কেন নানাভাবে বলা যায় এই জিনিসটা শিখতে হবে। তুমি প্রোজ অ্যান্ড কনস সামনে তোমার হচ্ছে বিভিন্ন রাইটিংয়ের মধ্যে, প্যারাগ্রাফ রাইটিং এই শব্দটা যেন ব্যবহার করতে পারো, যে ধরো মোবাইল ফোন হ্যাজ বোথ প্রোজ অ্যান্ড কনস, মোবাইল ফোনের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে, এইটা যেন ব্যবহার করতে পারো। তো এই প্রোজ অ্যান্ড কনসের পরিবর্তে তুমি আরও যে জিনিসগুলো ব্যবহার করতে পারো সেটা হচ্ছে বেনিফিটস। হ্যাঁ, তো বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস, বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস। ড্রব্যাকস মানে কি? অসুবিধা। তো বেনিফিটস মানে হচ্ছে সুবিধা, তার মানে কোনো কিছু সুবিধা অসুবিধাকে আমরা প্রোজ অ্যান্ড কনসও বলতে পারি, আর বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকসও বলতে পারি। সুবিধা আর হচ্ছে সুবিধা, আর এটা হচ্ছে অসুবিধা, অসুবিধা। তো প্রথমে আমরা ধরো ওই জিনিসটার ধরো হচ্ছে বেনিফিটসগুলো নিয়ে বললাম, তারপর ড্রব্যাকসগুলো নিয়ে বললাম। এটাকেই বলে বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অথবা প্রোজ অ্যান্ড কনস, উভয়ভাবেই বলা যায়। তারপরে দেখো, তার মানে আমরা আসলে শ্রেণীকক্ষে এআই এর যে সুবিধা অসুবিধা সেটা সম্পর্কে আজকে পড়বো। অ্যান্ড দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, অর্থাৎ এই যে এডটেক কোম্পানি যেগুলো রয়েছে, আমরা যেমন এডটেক কোম্পানি, এরকম এডটেক কোম্পানিগুলোর যে ভূমিকা। রোল মানে কি? রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে এডটেক কোম্পানি সমূহের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর শ্রেণীকক্ষে এআই এর যেই সুবিধা অসুবিধা সেই জিনিসগুলো নিয়ে এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে। তোমাদের বইয়ের এই যে প্যাসেজটা, এই প্যাসেজটা আসলে কোত্থেকে আসছে জানো? প্রত্যেকটা প্যাসেজের একটা অরিজিন থাকে, কোত্থেকে নেওয়া হয়েছে। এই প্যাসেজটা নেওয়া হয়েছে একজন লোকের বক্তৃতা থেকে বা তার একটা আর্টিকেল থেকে। তার নাম হচ্ছে অলুফেমি সোনোবি। উনি একজন একটা এডটেক কোম্পানির নাম হচ্ছে এডুটেক। নাম কি? নাম হচ্ছে এডুটেক নামে একটা এডটেক কোম্পানি, যেই কোম্পানিটার উনি একজন কো-ফাউন্ডার এবং ওইটার পারহ্যাপস সিইও অথবা সিওও হতে পারে। হ্যাঁ, সিওও মানে চিফ অপারেটিং অফিসার, আর সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। দুজনের কাজ একই, টাইটেল জাস্ট আলাদা। ঠিক আছে, যারা হচ্ছে পুরো কোম্পানির পরিচালনাটা দেখেন। এডুটেক নামে এই কোম্পানিটা অফিস হচ্ছে হেড অফিস দুবাইতে, তবে ওরা কাজ করে হচ্ছে মোস্টলি কাজ শুরু করেছিল নাইজেরিয়া থেকে অ্যান্ড পরবর্তীতে ওদের কাজ সমস্ত আফ্রিকা জুড়ে ওরা এক্সপ্যান্ড করেছে। অর্থাৎ আফ্রিকাতে অনলাইন এডুকেশন বা এডটেকের যে এডুকেশন, সেখানে বিপ্লব ঘটিয়েছেন রীতিমতো একজন মানুষ, তার নাম হচ্ছে অলুফেমি সোনোবি। এই মানুষটা আরও অনেকগুলো বিজনেস আছে, বাট এডটেকে তার অবদানটা অনেকটা বেশি। ঠিক আছে, সো ওনার একটা বক্তব্য এখান থেকে নেওয়া হয়েছে, যে শ্রেণীকক্ষে এআই সুবিধা অসুবিধা এবং এডটেক কোম্পানির ভূমিকা সমূহ কী কী সেটা নিয়ে বলা হয়েছে। তো চলো আমরা বিস্তারিত এবার একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এআই ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রথম লাইন যেটা বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এটির রয়েছে দ্য পোটেনশিয়াল, মানে হচ্ছে কি রয়েছে? পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনা। কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। টু রিভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব ঘটানো। রিভলিউশনাইজ মানে কি? রিভলিউশনাইজ মানে হচ্ছে বিপ্লব ঘটানো। রিভলিউশনাইজ মানে কি? বিপ্লব ঘটানো। বিপ্লব ঘটানো মানে কি? ব্যাপক পরিবর্তন ঘটানো। বিপ্লব ঘটানো, রিভলিউশনাইজ মূলত একটা ভার্ব, বুঝছো? এটা কোত্থেকে আসছে? তোমরা হয়তো একটা শব্দের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে রিভলিউশন। কিসের সঙ্গে পরিচিত? রিভলিউশন মানে জুলাই রিভলিউশন পড়েছো না? রিভলিউশন মানে হচ্ছে কি? রিভলিউশন মানে হচ্ছে বিপ্লব, বুঝতে পারছো? বিপ্লব। তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে শিল্প বিপ্লব। এই রিভলিউশন ওয়ার্ডটা ছিল একটা নাউন। রিভলিউশন মানে বিপ্লব, TION দেখে বোঝা যায় যে এটা একটা নাউন ছিল।
এই নাউনটার ভার্ব ফর্ম কি, এটাকে যদি তুমি একটু ভার্ব করো মানে বিপ্লব ঘটানো এরকম বোঝাইতে চাও, তখন এটা রিভলিউশন এর সঙ্গে একটা আইজ যোগ করে দিলেই হয়। অনেক সময় এসিও যোগ করা যায়, আবার রিভলিউশনাইজ বানানে অনেক সময় দেখবে এরকম জেড বানানো আসতেছে, রিভলিউশন আইজ জেড আসতেছে। সো মেইনলি ডিফারেন্সটার কিচ্ছুই না, যখন এসি থাকে এটা আসলে ব্রিটিশ বা ইউকে, আর এটা হচ্ছে ইউএস বা হচ্ছে আমেরিকান যেই স্পেলিং সেটা। তো অর্থ একই, দুটোই আসলে কি ভার্ব। তো এই দুটোই আসলে পার্ট অফ স্পিচ হিসেবে ভার্ব, এবং এর অর্থ হচ্ছে বিপ্লব ঘটানো, বিপ্লব ঘটানো। তাহলে কি হলো, রিভলিউশনাইজ মানে বিপ্লব ঘটানো। তাহলে আমরা এখানে কি দেখলাম, তোমার কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব ঘটানোর কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। কোন জিনিসটাকে রিভলিউশনাইজ করার, রিভলিউশনাইজ একটা ভার্ব, তার অবজেক্ট পরে রয়েছে, ঠিক আছে। ইনফিনিটিভ, এটা 2 প্লাস ভার্ব, দেখো 2 এর পর ভার্বের বেস ফর্ম, এই যে 2 এটা ভার্বের বেস ফর্ম, এটাকে বলে ইনফিনিটিভ। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের পরে ইনফিনিটিভটার অবজেক্ট থাকে, বুঝছো, যে কোন জিনিসটাকে বা কাকে রিভলিউশনাইজ করার সেটা তুমি এর পরে পাবা। তো দেখো কি বলছে, কোন জিনিসটাকে, দ্য ওয়ে উই লার্ন, যে উপায়ে আমরা শিখি, অ্যান্ড টিচ এবং শেখাই। দেখো টিচ মানে কি, শেখানো বা শিক্ষা দেওয়া। সো অর্থাৎ যে উপায়ে আমরা শিখি এবং যে উপায়ে আমরা শেখাই, ঠিক আছে। আমরা শিখি এবং শিখাই যে উপায়, সেই উপায়টাকে কি করার সম্ভাবনা রয়েছে, বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। কার, কৃত্রিম বুদ্ধিমত্তার। পুরো লাইনটার অর্থ এরকম দাঁড়াবে, কৃত্রিম বুদ্ধিমত্তার যে উপায়ে আমরা শিখি এবং শেখাই তার বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। বোঝা গেছে, যে উপায়ে আমরা শিখি এবং শেখাই সেই উপায়টার মধ্যে একটা বিপ্লব ঘটানোর, ব্যাপক পরিবর্তন আনার একটা কি রয়েছে, সক্ষমতা কার রয়েছে, রয়েছে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে। বোঝা গেছে। অ্যাজ আ টুল, অর্থাৎ একটা যন্ত্র হিসাবে বা একটা টুল হিসাবে বা একটা হাতিয়ার হিসাবে, অ্যাজ মানে হিসেবে, অ্যাজ আ টুল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটা টুল হিসাবে বা একটা ধরো যন্ত্র হিসাবে বা একটা উপকরণ হিসাবে বলতে পারো, শ্রেণীকক্ষে একটা উপকরণ হিসাবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস, এআই স্টুডেন্টদেরকে সরবরাহ করতে পারে। প্রোভাইড মানে সরবরাহ করা, তাহলে এআই স্টুডেন্টদেরকে সরবরাহ করতে পারে উইথ, কোন জিনিসটা প্রোভাইড করতে পারে, তার আগে দেখো এখানে একটা উইথ থাকে। প্রোভাইড ভার্বটার একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হচ্ছে, প্রোভাইডের পরে তুমি একটা অবজেক্ট পাবা যে কাকে প্রোভাইড করতেছে, এবং তারপরে তুমি পাবা এখানে একটা উইথ, তারপরে হচ্ছে আরও একটা কোন জিনিসটা দিচ্ছিল সেই জিনিসটা পাবা। বুঝছো, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লাইক মাই ফাদার প্রোভাইডেড মি উইথ মোবাইল ফোন। সো আমার বাবা আমাকে একটা মোবাইল ফোন দিয়েছে। মাই ফাদার হ্যাজ প্রোভাইডেড মি উইথ আ মোবাইল ফোন, যে জিনিসটা দিল তার আগে উইথ হবে। বোঝা গেছে। তো উইথ আ মোবাইল ফোন, মোবাইল ফোনের আগে আমি উইথ দিব। প্রোভাইডের এটা একটা খুবই চমৎকার ব্যবহার প্রিপোজিশনের, ঠিক আছে। তাহলে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ পার্সোনালাইজড মানে কি জানেন, পার্সোনালাইজড মানে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, পার্সন সেন্ট্রিক বা ব্যক্তিকেন্দ্রিক লার্নিং এক্সপিরিয়েন্স বা শিক্ষা অভিজ্ঞতা দিতে পারে। তাহলে দেখো শ্রেণীকক্ষে একটা টুল হিসাবে এআই স্টুডেন্টদেরকে একটা পার্সোনালাইজড বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা অভিজ্ঞতা দিতে পারে বা সরবরাহ করতে পারে। আর কি করতে পারে, অটোমেট করতে পারে। একটা মজার ব্যাপার দেখবা, এইখানে একটা কমা আছে না, দেখো পরবর্তীতে আর কমা বা এন্ড পাবা, আর এখানে একটা এন্ড আছে না, আছে। তো যখন এরকম কমা বা এন্ড দ্বারা যুক্ত থাকে, এন্ড আর কমা সিমিলার ক্যাটাগরি, লাস্টেরটাতে আমরা এন্ড ব্যবহার করি, তখন এইখানে দেখতে পাচ্ছ এখানে একটা ভার্বের বেস ফর্ম, রাইট, অটোমেট ভার্বের বেস ফর্ম। এর আগে কোথায় পাইছিল, প্রোভাইড, এটা ভার্বের বেস ফর্ম। বোঝা গেছে। এই যে ক্যান মোডাল অক্সিলারি, এটা একটা মোডাল, আর মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তার মানে এই ক্যানটা সবার সঙ্গে কমন, ওই যে ভার্ব ওটার সঙ্গে কমন আছে। অ্যান্ডের পরে এই যে ভার্বের বেস ফর্ম প্রোভাইড, এটাও কি আছে, এটার আগেও ক্যানটা কমন আছে, যার কারণে ভার্বের বেস ফর্মটা হয়েছে। তো এইটাকে বলে প্যারালাল স্ট্রাকচার। বুঝা গেছে, সমান্তরাল স্ট্রাকচার বলে এটাকে, একই রকম হবে। এআই ক্যান প্রোভাইড, এআই সরবরাহ করতে পারে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্সেস। অটোমেট করতে পারে, কে অটোমেট করতে পারে, এআই। তার মানে আমার এই সাবজেক্ট আর এই যে সাবজেক্ট আর মডেল অক্সিলারিতে কমন, সব জায়গাতে এখানেও আছে। সো এআই ক্যান অটোমেট, এটা এখানে নেই তবুও বোঝা যাচ্ছে। তাইলে
অটোমেট করতে পারে রিপিটেটিভ টাস্কস, মানে হচ্ছে যে সকল পুনরাবৃত্তিমূলক কাজ রয়েছে যেটা বারবার করা লাগে ওইটাকে অটোমেট করতে পারে। যেমন ধরো অ্যাটেন্ডেন্স জিনিসটা, স্টুডেন্টরা আসে, প্রত্যেক দিন কত স্টুডেন্ট আসতেছে এটা বারবার রিপিটেডলি টিচারকে কি করতে হয়, প্রথমে রোল কল করতে হয়, এগুলো তো এআই এখন করতে পারে। তার মানে এই ধরনের রিপিটেটিভ যে কাজগুলো আছে এইগুলা এআই কি করতে পারে, অটোমেট করতে পারে, স্বয়ংক্রিয় করতে পারে। অটোমেট মানে স্বয়ংক্রিয় করা, রিপিটেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ, বোঝা গেছে? সো এর মধ্যে অটোমেট ভার্বের বেস ফর্ম, কেমন কাজ, রিপিটেটিভ টাস্ক। টাস্ক এখানে হচ্ছে নাউন এবং তার আগে এটি অ্যাডজেক্টিভ, কাজের কোয়ালিটি বোঝাচ্ছে যে কেমন কাজ, এবং টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ হয় আমরা জানি। তাহলে কি হলো, এআই সরবরাহ করতে পারে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স, অটোমেট করতে পারে রিপিটেটিভ টাস্ক, অ্যান্ড আর কি করতে পারে, প্রোভাইড সরবরাহ করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক, অর্থাৎ সরবরাহ করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাকও। ওকে, সো এইটা একটা ভার্ব, তারপরে দেখতে পাচ্ছ ভার্বের পরে কি প্রোভাইড করতে পারে, ইনস্ট্যান্ট ফিডব্যাক প্রোভাইড করতে পারে। তার মানে এটা অবজেক্টের একটা জায়গা, আর অবজেক্টের জায়গাতে সবসময় যদি দুটো শব্দ থাকে দেখবা যে ফিডব্যাকটা এখানে নাউন এবং তার আগে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। সো ফিডব্যাক, কেমন ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক। তো এই ফিডব্যাকটার কি বুঝাইছে, অবস্থা বুঝাইছে। সো অ্যাডজেক্টিভ হবে, ফিডব্যাক শব্দটা এখানে নাউন, অবজেক্টের শেষে সবসময় নাউন থাকবে। হ্যাঁ, তাহলে দেখেন সরবরাহ করতে পারে তাৎক্ষণিক ফিডব্যাক বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারে যে তোমার কোথায় ঠিক হয়েছে কোথায় ভুল হয়েছে। ক্লাসরুমে এআই কে কি করতে পারে, এইটা তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন করতে পারে। দেখো আমি টের পাই যে কোত্থেকে পরীক্ষায় প্রশ্ন হইতে পারে। তাহলে এখানে এরকম প্রশ্ন করতে পারে, হোয়াট ক্যান এআই ডু, হোয়াট ক্যান এআই ডু ইন দ্য ক্লাসরুম। এই প্রশ্ন কিন্তু এখান থেকে করলে এখান থেকে উত্তর দিতে হবে তোমার। অর্থাৎ ক্লাসরুমে এআই কি করতে পারে, তখন তুমি বলবা শ্রেণীকক্ষাকে টুল হিসাবে এআই কি করতে পারে, স্টুডেন্টদেরকে পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে, রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করতে পারে, আর ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। তখন এই প্রশ্নটার উত্তর করতে পারবা। তার মানে তুমি যখন ভালো করে বুঝে বুঝে প্যাসেজ পড়বা, তোমার জন্য প্রশ্নের উত্তরটা এক্স্যাক্টলি কোথায় আছে ওই অ্যান্সারিং কোয়েশ্চেনের, তোমাকে আর ওইটা নিয়ে প্যারা খাইতে হবে না, তুমি ইনস্ট্যান্টলি বুঝবা যে এইখানে এই জিনিসটা আছে। দেখো, হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ, এটির আরও রয়েছে, ইটস লিমিটেশনস, এটির আরও রয়েছে এটির সীমাবদ্ধতা, বা ইহার আরও রয়েছে ইহার সীমাবদ্ধতা, বা এটির আরও রয়েছে ইহার সীমাবদ্ধতা। তো ইটস মানে হচ্ছে ইহার, সীমাবদ্ধতাও রয়েছে। যাই হোক, প্রথমে হাউএভারটা কোথায় ইউজ হয়, একটা কানেক্টরসের ব্যবহার এখান থেকে শেখো। সামনে তোমাদের কানেক্টরস আছে, এর আগে দেখো তো যা বলছিল তার বিপরীত কথা বলছে না, এখানে বিপরীত কথা বলছে। কিন্তু কিভাবে বিপরীত কথা বলছে স্যার, একটু চিন্তা করে দেখো। তোমার তো আল্লাহ স্রষ্টা তো একটা মাথা দিছে, এটা চিন্তা করে। এর আগে কি বলছে, এর ভালো দিক বলছে না, ক্লাসরুমে এআই, দেখো ক্লাসরুমে এআই কি কি সুবিধা দিতে পারে, এতগুলো ভালো কাজ করতে পারে, রিপিটেটিভ টাস্ক দিতে পারে, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, তো ভালো জিনিস। এবার কি নিয়ে বলছে, লিমিটেশনস নিয়ে বলছে। লিমিটেশনস মানে কি, লিমিটেশনস মানে হচ্ছে সীমাবদ্ধতা। লিমিটেশনস মানে কি, সীমাবদ্ধতা। তাহলে এআই এর যে সীমাবদ্ধতা রয়েছে বা লিমিটেশনস রয়েছে, এটা কি ভালো কথা, নিশ্চয়ই না। তাহলে এখন খারাপ কথা বলছিল, এই পাশে ভালো কথা বলছিল, এই পাশে খারাপ কথা বলতেছে, লিমিটেশনসের কথা। তো মাঝখানে আমরা হাউএভার বলতে পারি অথবা বাট বলতে পারি। বোঝা গেছে যে যাই হোক এটার কি রয়েছে, সীমাবদ্ধতাও রয়েছে, বাট এটার কিছু কি রয়েছে, সীমাবদ্ধতাও রয়েছে। বা হাউএভারের ব্যবহারটা এরকম হয়। তারপর বলছে লেট আস এক্সপ্লোর, চলো এক্সপ্লোর করা যাক। লেট আস ডু মানে হচ্ছে চলো কিছু করা যাক। লেট আস এক্সপ্লোর, এইখানকার লেটকে বলা হয় একটা পজিটিভ ভার্ব। কি বলে, সিভি বা পজিটিভ ভার্ব। আমি যদি একটু বড় করে লিখি, CAUSA, পজিটিভ ভার্ব। এটা পজিটিভ ভার্ব বলার, পজিটিভ ভার্বের বাংলা কি, তোমরা বাংলায় নাম শুনেছ একটা জিনিস, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, এবং লেট, যতগুলা প্রযোজক ক্রিয়া আছে তার মধ্যে লেট অন্যতম। প্রযোজক ক্রিয়া ধারণাটা হচ্ছে অন্যকে দিয়ে করানো, ঠিক আছে, অন্যকে দিয়ে করানো। আমরা যখন কাউকে বলি যে লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও, কাজটা কে করবে, সেই কিন্তু করতেছে, তাকে দিয়েই করাচ্ছে আরেকজন। সো লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে দিয়ে কাজটা করাও। বোঝা গেছে, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও বা তাকে দিয়ে করাও। তো এরকম অন্যকে দিয়ে করালে, অন্যকে দিয়ে করানো, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার পজিটিভ ভার্বের ধারণা। লেট তার মধ্যে অন্যতম। এই পজিটিভ ভার্বগুলোর পরে দেখবা লেট আস, এটা একটা অবজেক্ট থাকে এবং তারপর ভার্বের বেস ফর্ম থাকে। এটা লেটের ক্ষেত্রে হয়। লেট আস ডু সামথিং,
লেট আস এক্সপ্লোর। সো লেট আস অবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্মটা ব্যবহার করবো। চলো এক্সপ্লোর করা যাক কোন জিনিসটাকে, দ্য প্রোজ অ্যান্ড কনস। চলো এক্সপ্লোর করা যাক। এক্সপ্লোর করা মানে কি, চলো উদ্ঘাটন করা যাক। এক্সপ্লোর মানে এখানে উদ্ঘাটন করা বোঝাইছে। প্রোজ অ্যান্ড কনস অফ এআই, অর্থাৎ এআই এর সুবিধা অসুবিধা সমূহ চলো এক্সপ্লোর করা যাক বা উদ্ঘাটন করা যাক অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ ক্লাসরুমে একটা টুল হিসাবে বা একটা যন্ত্র হিসাবে এআইকে চলো, এআই এর যে সুবিধা অসুবিধা সেগুলোকে এক্সপ্লোর করা যাক, সেগুলোকে এক্সপ্লোর করা যাক। তারপরে বলছে অ্যাড্রেস, আবার দেখতেছো ভার্বের বেস ফর্ম, আবার কমা যেহেতু আছে তাহলে পরে আরো কমা বা অ্যান্ড পাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড ওকে, এবং অ্যান্ডের পরে এইখানে এসে অ্যান্ড পাইছি, যেটা আবার ডিসকাস ভার্বের বেস ফর্ম আছে। তাহলে দেখো কমায় এই কমার পরে ভার্বের বেস ফর্ম আছে, এই অ্যান্ডের পরে ভার্বের বেস ফর্ম আছে, আর বাকি কোনো অ্যান্ড, বাকি যেগুলো ছিল দেখো এই যে অ্যান্ড ছিল, এই অ্যান্ডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম নাই, ইনস্ট্রাক্টরস অন্য কিছু আছে। সো যত জায়গাতে কমা দেখতেছো ভার্বের বেস ফর্ম, তার মানে আগে কোথায় সেই সাবজেক্ট অক্সিলারি ছিল একটু চিন্তা করো, এই ধরনের জিনিসপত্র। সো লেট আসের পর যেমন ভার্বের বেস ফর্ম বসেছিল, ওই ভার্বের বেস ফর্ম এইখানেও বসেছে, তার মানে লেট আস এখানেও কমন, এখানে বসছে, তার মানে লেট আস এখানেও কমন। অর্থটা বোঝার জন্য এগুলো খুবই জরুরি। চলো এক্সপ্লোর করা যাক শ্রেণীকক্ষে একটা টুল হিসাবে এআই এর সুবিধা অসুবিধাগুলা। অ্যাড্রেস, তার মানে কি লেট আস অ্যাড্রেস, চলো মোকাবেলা করা যাক। অ্যাড্রেস মানে মোকাবেলা করা, লিখে রাখো, খাতা কলম নিয়ে বসবা। তাহলে লেট আস এক্সপ্লোর, চলো অ্যাড্রেস, চলো মোকাবেলা করা যাক দ্য কনসার্ন, ওই সকল উদ্বেগ। উদ্বেগ মানে বুঝো মানুষের মধ্যেকার, কনসার্ন মানে মানুষের উদ্বেগ, বুঝছো? উদ্বেগ মানে কি ভয়ের যে ব্যাপারটা, কনসার্নের যে ব্যাপারটা, ঠিক আছে, ওইটাকে বলে উদ্বেগ। তাহলে ভয়টাকে মোকাবেলা করা যাক বা উদ্বেগটাকে মোকাবেলা করা যায়, যেটা এআই কুড বি এ থ্রেট। অর্থাৎ যে, এই যেটা না, এটা অর্থ দিচ্ছে হচ্ছে যে, চলো ওই উদ্বেগ বা ওই ভয়টাকে মোকাবেলা করা যাক যে এআই কুড বি এ থ্রেট, এআই একটা থ্রেট হইতে পারে টু দ্য টিচার্স, টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জবস। অর্থাৎ শিক্ষক এবং যারা ইনস্ট্রাক্টর রয়েছেন তাদের চাকরিকে যে এআই কি করতে পারে, এআই একটা হুমকি হইতে পারে, চলো এটাকে মোকাবেলা করা যাক। তাহলে এখানে লেট আস কমন, চলো মোকাবেলা করা যাক ওই ভয়টাকে যে শিক্ষক এবং ইনস্ট্রাক্টরদের চাকরিকে এআই থ্রেট করতে পারে, অথবা শিক্ষক এবং ইনস্ট্রাক্টরদের চাকরিতে কি হতে পারে, একটা হুমকি হতে পারে, চলো এটাকে মোকাবেলা করা যায়। পরে বলছে ডিসকাস, তার মানে এখানেও লেটাস আছে, লেটাস ডিসকাস, চলো আলোচনা করা যাক দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এডটেক কোম্পানিগুলোর ভূমিকা ইন অ্যাডভান্সিং এআই ইউজ কেস। অর্থাৎ এআই ইউজ কেস বা এআই এর যে ব্যবহার, সেক্ষেত্রে এআই এর ব্যবহারের ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর যে ভূমিকা, অর্থাৎ এআই এর, দেখো এআই ইউজ কেস মানে কি জানো, দিস এআই ইউজ কেস মানে এআই ব্যবহারের এই ক্ষেত্রে অ্যাডভান্স করতে বা উন্নতি করতে এডটেক কোম্পানিগুলোর যে ভূমিকা, চলো সেগুলো আলোচনা করা যাক। স্যার এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা দেখেছি, ডিসকাস। জানেন ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না, অনেকে মনে করে ডিসকাসের পরে অ্যাবাউট হবে। চলো এই ব্যাপারে আলোচনা করা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ, হবে না, ডিসকাস মনে রাখবা একটা ট্রানজিটিভ ভার্ব। ডিসকাস কি, একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অবজেক্ট বসে, কোনো ট্রানজিটিভ ভার্ব যার পরে সরাসরি অবজেক্ট বসে, কোনো প্রিপোজিশন বসবে না, ঠিক আছে? সো হবে কি, লেট আস ডিসকাস, চলো ডিসকাস করা যাক এআই এর এই ইউজ কেসের ক্ষেত্রে উন্নতিতে এডটেক কোম্পানিগুলোর যে ভূমিকা সেটাকে ডিসকাস করা যাক। তো এইখানে আমি কিভাবে বাংলাটা বের করতেছি জানো, একটা প্যাটার্ন আছে। প্রথমে আমরা সাবজেক্টের অর্থ বের করব, তারপরে শেষের প্রিপোজিশনের পরের অংশ, তারপর তার প্রিপোজিশনের পরের অংশ, এইভাবে করে করে চিন্তা করলে আমাদের জন্য সহজ হয়। এটার কিছু অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাই দিব এবার পরবর্তী সেন্টেন্সের মধ্যে, কেমন? চলো আমরা পরেরটা দেখি। অ্যাডভান্টেজেস অফ এআই, অর্থাৎ এআই এর সুবিধা সমূহ। অ্যাডভান্টেজেস মানে কি, সুবিধা। মনে রাখবা যখন এরকম প্রিপোজিশন থাকে তখন সবসময় পরের অংশটার অর্থ আগে আসে এবং পেছন থেকে অর্থটা প্রবাহিত হয়। অ্যাডভান্টেজেস অফ এআই মানে এআই এর, এই যে অফ এর কারণে কোনো একটা শব্দের শেষে এর অর্থ আসে, তাহলে এআই এর অ্যাডভান্টেজেস বা সুবিধাসমূহ ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুম এ, এইরকম শেষের শুরুতে যদি ইন থাকে শেষে একটা এ অর্থ এরকম যুক্ত হয়। অর্থাৎ ক্লাসরুমে, এবং মজার ব্যাপার হচ্ছে দেখবা যে সবসময়
শেষের প্রিপোজিশন যেটা, যদি তুমি পুরাটার অর্থ আগে বের করতে যাও, শেষ প্রিপোজিশনের যেই অংশগুলো আছে ওই অংশগুলোর অর্থ 1 নম্বরে আসবে, এবং 2 নম্বরে হচ্ছে তার ওই যে এটা 1 নম্বরে আসবে, 2 নম্বরে এই প্রিপোজিশনের অর্থ, 3 নম্বরে বাকি অংশ। সো দেখবা ইন দ্য ক্লাসরুম মানে কি, ক্লাসরুমে এআই এর সুবিধাসমূহ। কত সুন্দর লাগে বাংলায় শুনতে, তাই না? যে ক্লাসরুমে এআই এর সুবিধাসমূহ, অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা সমূহ, বুঝে গেছে? এবার দেখেন ওয়ান অফ দ্য, তার মানে এই প্যারাগ্রাফে পুরোটাই বলেছে কি নিয়ে, এআই এর ক্লাসরুমে সুবিধাসমূহ নিয়ে। এটা কেন বলতেছি, কারণ তোমাকে প্রশ্ন করতে পারে যে এআই এর ক্লাসরুমে সুবিধাসমূহ কি কি, তখন তুমি কোত্থেকে উত্তর করবা, যেন তুমি ধাপ করে এখানে চলে আসবে একদম, ঠিক আছে? যে অ্যাডভান্টেজেস অফ এআই ইন ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে সুবিধাসমূহ কি কি, এখান থেকে কোনো প্রশ্ন করলেই তুমি এখানে এসে উত্তরগুলো বের করতে পারবা, ইজিলি লোকেট করতে পারবা অ্যান্সার। এটা কেবল রিডিং একটা টেকনিকের মধ্যে অন্তর্ভুক্ত। সো ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, ওয়ান অফ দ্য মানে হচ্ছে অন্যতম, প্রধান সুবিধা, অর্থাৎ অন্যতম যে প্রধান সুবিধা, আইসি আমি দেখি, এই আই বলতে যে ওই লোকটাকে বোঝাইছে যিনি লিখছিলেন, আইসি আমি যেটা দেখি, অফ এআই, অর্থাৎ এআই এর ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। এই পুরোটার অর্থ এরকম হবে যে শ্রেণীকক্ষে, শেষের দিক থেকে হবে, শ্রেণীকক্ষে এআই এর অন্যতম যে সুবিধাটা আমি দেখি ইজ, সেটা হইল পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। এটা হচ্ছে এর প্রধান যেই তোমার হচ্ছে প্রধান যেই অন্যতম প্রধান, তার মতে অন্যতম প্রধান যে সুবিধা এর, সেটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। এটাকে একটু মার্ক করে রাখো, দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমি এখন পর্যন্ত প্রশ্ন পড়িনি, বাট আমার মনে হচ্ছে এআই এর সুবিধা, সবচেয়ে বড় সুবিধা কি কি, এআই এর সবচেয়ে বড় অন্যতম বড় অ্যাডভান্টেজেস, মেইন অ্যাডভান্টেজেস কি যদি কখনো জিজ্ঞেস করে, তাহলে মনে রাখবা এটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। এবার দেখো এআই পাওয়ার্ড এডুকেশনাল, এআই চালিত, এআই পাওয়ার্ড মানে কি, এআই চালিত যেই এডুকেশনাল টুলস, অর্থাৎ এআই চালিত যে শিক্ষামূলক সামগ্রী, সেইগুলো, এআই চালিত যে সকল শিক্ষামূলক টুলসগুলো রয়েছে, ক্যান অ্যানালাইজ, সেগুলি কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা, অ্যানালাইজ মানে কিন্তু জেড দিয়েও হয়, ওটা আমেরিকান, আর এখন যেটা এস দিয়ে দেখতেছো এটা হচ্ছে ব্রিটিশ। তাহলে দেখো এআই চালিত এডুকেশনাল বা শিক্ষামূলক যে টুলসগুলা, সেগুলা ক্যান অ্যানালাইজ বিশ্লেষণ করতে পারে ডেটা, কি বিশ্লেষণ করতে পারে, ডেটা বিশ্লেষণ করতে পারে অন স্টুডেন্ট পারফরমেন্স, অর্থাৎ স্টুডেন্টের যে পারফরমেন্স সেটার উপরে যে ডেটাটা, সেই ডেটাটা এআই চালিত টুলগুলা কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে। স্টুডেন্ট পারফরমেন্স বলতে কি বুঝাইছে জানো, ধরো কোন স্টুডেন্টটা 10 পাচ্ছে, কোন স্টুডেন্টটা 15 পাচ্ছে, স্টুডেন্টগুলা কোন জায়গাতে ভুল করতেছে, কোন জায়গাতে ঠিক করতেছে, এই জিনিসগুলো ওরা এআই কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে, বিশ্লেষণ করতে পারে। ফলে একটা স্টুডেন্ট কোন জায়গায় ভুল করতেছে, তখন কিন্তু সেইখানে কাজ করলে ওই স্টুডেন্টের আগের থেকে পারফরমেন্স বেটার হয়। সেটা একটা ভালো দিক, তাই না? এআই বলছে এআই চালিত এডুকেশনাল টুলগুলা স্টুডেন্টদের পারফরমেন্সের ডেটাটা অ্যানালাইজ করতে পারে অ্যান্ড প্রোভাইড, এবং সরবরাহ করতে পারে। কি সরবরাহ করতে পারে, টেইলর্ড সাপোর্ট। টেইলর্ড সাপোর্ট মানে কি, সুগঠিত, টেইলর্ড মানে হচ্ছে সুগঠিত কোনো কিছু বলে টেইলর্ড, এটাকে আমরা ওয়েল স্ট্রাকচার্ডও বলতে পারি, ওয়েল স্ট্রাকচার্ডও বলতে পারি ইংলিশে, ঠিক আছে? স্ট্রাকচার্ড তার মানে ওয়েল স্ট্রাকচার্ড সাপোর্ট দিতে পারে, প্রোভাইড করতে পারে এআই টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, অর্থাৎ তাদের যে গ্রেড রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে, উন্নতি করতে এআই কি করতে পারে, স্টুডেন্টদের যে পারফরমেন্স রয়েছে সেটা অ্যানালাইজ করতে পারে, এবং তাদেরকে টেইলর সাপোর্ট বা হচ্ছে তোমার সুগঠিত সাপোর্ট প্রোভাইড করতে পারে, সুগঠিত সাপোর্টটা প্রোভাইড করতে পারে। তুমি এখানে ভুল করতেছো, এই জায়গাতে কাজ করো, এই কাজগুলা এআই করতে পারে স্টুডেন্টদের গ্রেড বাড়ানোর জন্য। পরীক্ষায় প্রশ্ন করতে পারে স্টুডেন্টদের গ্রেড ইমপ্রুভ করানোর জন্য বা গ্রেড ইনহ্যান্স করানোর জন্য, গ্রেড ডেভেলপ করার জন্য। ইমপ্রুভের সিনোনিম অনেকগুলো আসতে পারে। এআই কিভাবে হেল্প করতে পারে, তখন তুমি উত্তর দিবা টেইলর্ড সাপোর্ট দিতে পারে, ওদের পারফরমেন্স কি করতে পারে, অ্যানালাইজ করতে পারে। সুতরাং এরকম প্রশ্ন এখানে জায়গা থেকে হওয়ার পসিবিলিটিস থাকে। পরে বলছে এআই ক্যান অলসো প্রোভাইড, এআই আরও সরবরাহ করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে। ফর এক্সাম্পল, এখনো পর্যন্ত যা পড়তেছি সব কি জানো, এই প্যারাগ্রাফের অন্তর্গত। এআই এর সুবিধা, ক্লাসরুমে এআই এর সুবিধাগুলা স্টুডেন্টদেরকে এই জিনিস করতে পারে। আর কি সরবরাহ করতে পারে,
অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, অর্থাৎ সে ইনস্ট্যান্ট ফিডব্যাকও দিতে পারে, এখন সাবমিট করছো এখনই ফিডব্যাক। আর টিচারকে একটা প্রবলেম দিয়ে রাখলে কখন তুমি ফিডব্যাক পাবা কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? টিচার কখন ফ্রি হবে, তাহলে তাৎক্ষণিক একটা ফিডব্যাক দিতে পারে। প্রোভাইড হচ্ছে এখানে ভার্ব, তারপরে পুরো একটা অবজেক্ট, প্রোভাইডের পরে অবজেক্ট থাকে, এটা ট্রানজিটিভ ভার্ব। মনে রাখবা যেই ভার্বগুলোর অবজেক্ট থাকে সেই ভার্বগুলোকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এআই সরবরাহ করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক বা হচ্ছে তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে, প্রতিক্রিয়া জানাতে পারে। এইখানকার ফিডব্যাকটা হচ্ছে নাউন অবজেক্টের মধ্যে বলছিলাম এবং এটা একটা অ্যাডজেক্টিভ। উদাহরণস্বরূপ ফিডব্যাকটা কিরকম হতে পারে, এআই পাওয়ার্ড, এআই চালিত যে এডুকেশনাল টুলগুলা বা শিক্ষামূলক উপকরণগুলা, এআই চালিত শিক্ষামূলক যে উপকরণগুলা ক্যান প্রোভাইড স্টুডেন্টদেরকে সরবরাহ করতে পারে উইথ কি সরবরাহ করতে পারে, ইমিডিয়েট ফিডব্যাক, অর্থাৎ তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে। ইনস্ট্যান্ট ফিডব্যাকেরকেই আবার ইমিডিয়েট ফিডব্যাক বলছে, তার মানে এখানে সিনোনিম এই দুটো শব্দ। ধরো ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, আবার ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, এরা দুজন সিনোনিম, মনে থাকবে? ঠিক আছে, নেক্সট দেখেন আবার কি বলছে, অন দেয়ার ওয়ার্ক মানে তাদের কাজের উপরে ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে। এইবার কমা দিয়ে যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকে, এটার অর্থ এরকম হয় ইংরেজিতে যে কোনো কিছু করার মাধ্যমে, কোনো কিছু করার মাধ্যমে, এই যে প্রোভাইডটা করছে কিভাবে করছে সেই ওয়েটা এরকম আইএনজি দিয়ে থাকে, অর্থ বুঝতে সুবিধা হবে তোমার জন্য। দেখো তাহলে কি হইল, উদাহরণস্বরূপ এআই চালিত যেই শিক্ষামূলক টুলগুলা এগুলা স্টুডেন্টদেরকে তাদের কাজের উপরে ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে। হেল্পিং দেম টু আইডেন্টিফাই, আচ্ছা এই কমা দিয়ে যেটা সবসময় কোনো কিছু করার মাধ্যমে বোঝাবে এরকম না, এইখানে কোনো কিছু করার মাধ্যমে ছাড়াও আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে ফলাফল নির্দেশ করে থাকে অনেক সময় এই জিনিসটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। সো দেখো হেল্পিং তার মানে যা হেল্প করে এরকম বোঝাচ্ছে না, যেটা হেল্প করে বা যা হেল্প করে এরকম বোঝাচ্ছে, তার মানে এটার ফলাফল এইটা যে হেল্পিং দেম টু আইডেন্টিফাই, তাদেরকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে, অ্যান্ড কারেক্ট এবং সঠিক করতে কি করে, সঠিক করতে সহায়তা করে, মিস্টেকস কুইকলি অর্থাৎ ভুলগুলাকে দ্রুত সংশোধন করতে এবং শনাক্ত করতে তাদেরকে হেল্প করে থাকে। তো এইটা আসলে কি ফলাফল না আগের বাক্যটার? দেখো ফলাফল কিভাবে বুঝাইছে, উদাহরণস্বরূপ এআই চালিত যে টুলগুলা এগুলা স্টুডেন্টদেরকে তাদের কাজের উপরে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ফিডব্যাক দিতে পারে। এই ফিডব্যাকটাই মূলত তাদেরকে সহযোগিতা করে আইডেন্টিফাই করতে এবং তাদের মিস্টেকগুলা কারেক্ট করতে কুইকলি, রাইট? তার মানে এই যে ফিডব্যাক জিনিসটা এটাই কি করে স্টুডেন্টদেরকে এই কাজ করে থাকে, তার মানে এই যে এটাই শেষ পর্যন্ত ফলাফল হয়। অর্থাৎ এরকমও বলতে পারো যে তাদেরকে তাদের যে মিস্টেকগুলা এগুলা শনাক্ত করতে এবং সেগুলাকে দ্রুত কারেক্ট করতে হেল্প করে থাকে, ঠিক আছে? তাদেরকে হেল্প করে থাকে। এরপর দেখো অ্যানাদার অ্যাডভান্টেজ, আরও একটা সুবিধা অফ এআই এর আরও একটা সুবিধা হইল ইটস অ্যাবিলিটি, মানে ইহার যেই অ্যাবিলিটি বা ইহার যেই সামর্থ্য, অ্যাবিলিটি মানে সামর্থ্য, টু অটোমেট স্বয়ংক্রিয় করার রিপিটেটিভ টাস্কস। তার মানে এখানে আমরা আরও একটা সুবিধা পেলাম শিক্ষাক্ষেত্রে আমরা দেখলাম স্টুডেন্টদেরকে হেল্প করে পার্সোনালাইজ লার্নিংয়ে, এখানে বলছে ইমিডিয়েট ফিডব্যাক দেয়। আর একটা সুবিধা বলছে অ্যানাদার অ্যাডভান্টেজ অফ এআই, রিপিটেটিভ টাস্কগুলোকে তারা কি করে অটোমেট করে ফেলে, স্বয়ংক্রিয় করে ফেলে। ইট ক্যান গ্রেড, আরও কাজ কি দেখো রিপিটেটিভ টাস্কগুলোকে অটোমেট করে, এইটা যেমন একটা কাজ শেষ হয়ে গেছিল, আরও একটা কাজ বলছে এখানে ইট ক্যান গ্রেড মানে এটা নাম্বার দিতে পারে, গ্রেড মানে নাম্বার দেওয়া, অ্যাসাইনমেন্টগুলোকে গ্রেড করতে পারে, ঠিক আছে, মার্কিং করতে পারে, অ্যান্ড কুইজেস অর্থাৎ যে সকল অ্যাসাইনমেন্ট দেওয়া হয় স্টুডেন্টদেরকে, অ্যাসাইনমেন্ট মানে স্টুডেন্টদেরকে দেওয়া কাজ যেটা সেটাকে অ্যাসাইনমেন্ট বলে, স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট এবং যে কুইজ দেওয়া হয় সেটাকে গ্রেডিংও করতে পারে। ফর এক্সাম্পল কুইজে কত পাইছে এটা এআই শনাক্ত করতে পারে, অ্যাসাইনমেন্টটাও কিন্তু গ্রেডিং করতে পারে যে কত মার্ক এখানে পাওয়ার মতো। হুইচ ক্যান ফ্রি আপ, যা ফ্রি আপ করতে পারে টিচার্স টাইম, যেই জিনিসটা কি করতে পারে শিক্ষকদের সময়কে ফ্রি আপ করতে পারে, রাইট? শিক্ষকদের সময়কে ফ্রি আপ করতে পারে ফর আদার টাস্কস, অন্য সকল কাজের জন্য। তাহলে যেহেতু অ্যাসাইনমেন্ট টিচারদেরকে আর দেখতে হচ্ছে না, কুইজ দেখতে হচ্ছে না, ফলে টিচারদের অন্য কাজ করার সময় পাওয়া যায়। সো এইটা আরেকটা উপকারিতার কথা বলছে, সাচ অ্যাজ টিচাররা সময় পায় অন্য কাজের জন্য। সেই কাজগুলা কি কি অন্য কাজ উদাহরণ দিছে, যেমন লেসন প্ল্যানিং তৈরি করা, কারণ লেসন প্ল্যানিং জিনিসটা শিক্ষক যতটা ভালো করবেন এআই এতটা ভালো পারবেন না। প্রোভাইডিং সরবরাহ করা মোর 1-on-1 অ্যাটেনশন, 1-on-1 মানে কি জানেন, যেটাকে আপনারা 1-to-1 বলেন, এটা কোনো ঠিক কথা নয়, এটা আরো মডার্ন ফর্ম হচ্ছে 1-on-1,
মানে একজন একজন করে অ্যাটেনশন দিতে পারেন, ঠিক আছে, বা ওয়ান অন ওয়ানকে আমরা ইন্ডিভিজুয়াল বলতে পারি, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যে ব্যক্তিকেন্দ্রিক মনোযোগ দিতে পারে শিক্ষক আরও বেশি টু স্টুডেন্টদের প্রতি ইন্ডিভিজুয়াল মনোযোগ দিতে পারে, যে কোন স্টুডেন্টটার কী দুর্বলতা, সেখানে কি করা যেতে পারে, এইসব জায়গাতে শিক্ষকরা ফোকাস করতে পারেন এবং লেসন প্ল্যানিং আরও কীভাবে বেটার করা যায় স্টুডেন্টদের জন্য সেই দিকে শিক্ষক সময় দিতে পারেন, যেহেতু অ্যাসাইনমেন্ট কুইজগুলো শিক্ষককে আর দেখতে হয় না, এটা আরও একটা সুবিধা। দেয়ার আর অলরেডি আ ফিউ, বলছে দেয়ার আর অলরেডি, ইতোমধ্যেই বেশ কিছু আ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম। আচ্ছা, অলরেডি এ ফিউ এআই টুলস, অর্থাৎ ইতোমধ্যেই কিন্তু বেশ কিছু এআই টুলস আছে। দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস মানে হচ্ছে এটুকুর মানে ইতোমধ্যেই বেশ কিছু এআই টুলস আছে। দ্যাট সাপোর্ট, যা সাপোর্ট করে, আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দ্যাট, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। কি বলে? এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। এর আগে একটা নাউন বা প্রোনাউন থাকে, তো এইটা প্লুরাল হওয়ার কারণে এইখানে ভার্বের সঙ্গে কোনো এস হয় না, তাই ভার্বটাও প্লুরাল হয়েছে এখানে, যা সাপোর্ট করে। আর এখানে যদি এ টুল থাকতো সিঙ্গুলার, তাহলে এখানে সাপোর্টস হয়ে যেত, ভার্বের সঙ্গে এস লাগতো। সো এই জিনিসটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বলে? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন ঠিক এভাবে কাজ করে যে এর আগে নাউন প্রোনাউন অনুযায়ী পরের ভার্বটা গ্রহণ করে। এটা প্লুরাল হলে পরেরটাও প্লুরাল, এটা সিঙ্গুলার হলে পরেরটাও সিঙ্গুলার। তাহলে দেখেন, ইতোমধ্যেই বেশ কিছু এআই টুল রয়েছে যেগুলো সাপোর্ট করে লার্নিং সিস্টেমকে, যেগুলো লার্নিং ইন ক্লাসরুম অর ওয়ার্ক প্লেস কনটেক্সট। অর্থাৎ বলছে কি, ইতোমধ্যে বেশ কিছু এআই টুল আছে যেগুলা শ্রেণীকক্ষের শিক্ষাকে সাপোর্ট করে এবং ওয়ার্ক প্লেস কনটেক্সট, অর্থাৎ কর্মক্ষেত্রে যে সকল কনটেক্সট রয়েছে, অবস্থা রয়েছে, সেখানেও কিন্তু এআই টুল হেল্প করে থাকে। ইতোমধ্যে এরকম এআই টুল কিছু আছে। মেইনলি এখানকার মেইন কথা হচ্ছে ইতোমধ্যে বেশ কিছু এআই টুল আছে যেগুলো ক্লাসরুম এবং কর্মক্ষেত্রে মানুষকে হেল্প করে থাকে। ফর এক্সাম্পল, যেমন উদাহরণ দিছে কে কোন এআই টুল কী কাজে লাগে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। যেমন আহুরা, এইটা হচ্ছে অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। বুঝলাম, এটা একটা এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। তাহলে ও আসলে কী হিসাবে কাজ করে? লার্নিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। লার্নিং অ্যাসিস্ট্যান্ট, তুমি শিখবা, তোমার সহযোগী, শিক্ষা সহযোগী হিসেবে কাজ করবে, ঠিক আছে। এআই পাওয়ার্ড, ওর নাম কি? আহুরা, ঠিক আছে। আহুরাকে দাগায় রাখলাম। আহুরার কাজ কি? জাস্ট দাগায় রাখলাম। আহুরার কাজ হচ্ছে লার্নিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। তো আরও স্পেসিফিকলি বলতে গেলে কী কাজ করে? এইটা আসলে ট্র্যাক্স করে, দ্যাট ট্র্যাক্স লার্নিং হ্যাবিটস বাই অবজার্ভিং। অর্থাৎ আহুরা মূলত কী কাজ করে? অবজার্ভ করার মাধ্যমে। বাই অবজার্ভিং মানে কি? অবজার্ভ করার মাধ্যমে। অবজার্ভ করা কি? অবজার্ভ করা মানে হচ্ছে অবলোকন করা বা পর্যবেক্ষণের মাধ্যমে। পর্যবেক্ষণের মাধ্যমে একটা স্টুডেন্টের লার্নিং হ্যাবিটকে কি করে? অবজার্ভ করে। মানে এই স্টুডেন্টটা আসলে কোন ধরনের সাবজেক্টগুলো বেশি পড়তেছে, কোন ধরনের সাবজেক্টগুলো কম পড়তেছে, সো তার অভ্যাসগুলোকে কি করে? ট্র্যাক করে, মানে নেভিগেট করে বা শনাক্ত করে, চিহ্নিত করে যে এই স্টুডেন্টটা আসলে কি কি করতেছে না করতেছে, কি শিখতেছে না শিখতেছে, তার একটা ডেটা বা তার একটা গ্রাফ কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। সে কে? আহুরা, ও হচ্ছে একটা লার্নিং অ্যাসিস্ট্যান্ট যে মূলত স্টুডেন্টের লার্নিং হ্যাবিটটাকে কি করে? ট্র্যাক করে, যে কোন দিকে যাচ্ছে স্টুডেন্টটা। অনেক সময় একটা ম্যাপও দিয়ে দেয় যে তুমি এটা বেশি পড়তেছো, এটা কম পড়তেছো, সুতরাং তোমার কমটাকে আর একটু বেশি সময় দেওয়া দরকার, এরকম। এইবার 2 নম্বরে হচ্ছে আহুরার এক্সাম্পল আমরা পালাম এবং এখান থেকে যা পড়লাম পুরোটা আসলে কি বিষয় ছিল? এটা পুরোটার বিষয়বস্তু ছিল হচ্ছে, পুরো যে প্যাসেজ পুরোটা যা আমরা পড়লাম, এখানকার কনটেক্সট ছিল কি? কনটেক্সট ছিল হচ্ছে ক্লাসরুমে এআই এর যে সুবিধা। এখনো পর্যন্ত পুরোটা ক্লাসরুমে এআই এর সুবিধা সম্পর্কে পড়ছি, কতগুলো সুবিধা দেয়। 2 নম্বরে হচ্ছে হিউম্যান ইন্টারেকশন। মানে কি? হিউম্যান ইন্টারেকশন মানে হচ্ছে মানুষের ইন্টারেকশন। ইন্টারেকশনকে বাংলায় ঠিক কি বলতে পারি? মানুষের সংস্পর্শ বলতে পারি, বা মানুষের সঙ্গে প্রতিক্রিয়া বলতে পারি। প্রতিক্রিয়া মানে কি? ইন্টারেকশন মানে মানুষের প্রতিক্রিয়া, বুঝছো? প্রতিক্রিয়া বলতে পারি, এরকম আরও ভালো বাংলা শব্দ থাকতে পারে। আমি ইন্টারেকশন জিনিসটা ইংলিশেই ভালো বুঝি। হিউম্যান ইন্টারেকশন মানে মানুষের সংস্পর্শ বলতে পারি। কি বলতে পারি? সংস্পর্শ মানে কাছাকাছি থাকা, এরকম জিনিস আর কি। হিউম্যান ইন্টারেকশন বা মানুষের সংস্পর্শ। ওকে। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, অর্থাৎ এআই চালিত যে এডুকেশনাল টুলগুলা, এআই চালিত যে এডুকেশনাল বা শিক্ষা উপকরণগুলা হিউম্যান ইন্টারেকশনের কথা বলছে। তার মানে আমরা হিউম্যান ইন্টারেকশনের গুরুত্ব সম্পর্কে এখানে পড়তেছি। মেইন বিষয়বস্তু এই প্যাসেজের, এই প্যারাগ্রাফের এইটাই, যেখানে যা বলছে সব হিউম্যান ইন্টারেকশন সম্পর্কে বলছে। এআই চালিত এডুকেশনাল টুলসগুলো ক্যান নট রিপ্লেস। কি বলছে? এইগুলা কিন্তু এআই কিন্তু কি করতে পারে না? ক্যান নট রিপ্লেস করতে পারে না হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এআই কোন জিনিসটা আসলে কি করতে পারে না? রিপ্লেস করতে পারে না। তার মানে এখন এইখানে যেটা পেলাম সেটা হচ্ছে এআই এর একটা
ড্রব্যাক কি পাইছি? আমাদেরকে ওই যে বলছিল না এআই এর প্রোজ, এতক্ষণ উপকারিতাগুলো পাইছি, এইখানে আমি একটা কি পাইলাম, এখানে এসে এআই এর একটা কনস পাইলাম, মানে একটা কন পাইলাম, সিঙ্গুলার একটা কন পাইছি যেহেতু, কি সেটা হচ্ছে এআই ক্যান নট রিপ্লেস হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। অর্থাৎ হিউম্যান সাপোর্ট এবং ইমোশনাল সাপোর্ট, যেটা মানুষের যে সাপোর্টটা দরকার, ইমোশনাল যে সাপোর্টটা দরকার, এটা এআই দিতে পারবে না তোমাকে। শিক্ষকই তোমাকে তোমার প্রবলেম বুঝে সব থেকে বেশি হেল্প করতে পারবেন ইমোশনালি, মেন্টালি। তোমার মেন্টাল প্রিপারেশন নিতেও কিন্তু শিক্ষকরা হেল্প করবে, যেটা এআই পারবে না, ঠিক আছে? তোমার যদি মেন্টালিটি পড়াশোনার সঠিকভাবে বিল্ড আপ না হয়, তোমার যদি মোটিভেশন পড়ার জন্য কাজ না করে, কি হবে পৃথিবীতে এত এআই দিয়ে, বলো? এই এআই কি কোনো কাজে লাগবে? তুমি কি ওই এআই কাজে লাগিয়ে কিছু শিখতে পারবা? তোমার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন এবং গাইডলাইন, কিভাবে তোমার আগানো উচিত, জীবন সম্পর্কে তোমার দর্শন কেমন হওয়া উচিত। তুমি কোনো একটা পার্সোনাল ক্রাইসিসে পড়ছো, কোনো একটা প্রবলেমে পড়ছো, সেই জায়গাটাতে কে হেল্প করবে তোমাকে? নিশ্চয়ই তোমার শিক্ষক হেল্প করবেন। তোমার সোশিও কালচারাল যে কনটেক্সট, এটা অনুযায়ী, তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সব থেকে বেশি ভালো হেল্প করতে পারবে তোমার শিক্ষক, যেটা এআই কখনো পারবে না রিপ্লেস করতে। কারণ এআই তো আসলে একটা গ্লোবাল পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করবে, যেটা তোমার কনটেক্সটের সঙ্গে নাও মিলতে পারে। সো সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। সো তাই বলছে হিউম্যান সাপোর্ট এবং ইমোশনাল সাপোর্টকে কখনো রিপ্লেস করতে পারে না এআই, ঠিক আছে? ওকে, বলছে হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড, যা স্টুডেন্টদের দরকার। স্টুডেন্টদের কোন জিনিসটা দরকার বাবা বলো তো? স্টুডেন্টদের কিন্তু ওই হিউম্যান আর ইমোশনাল সাপোর্টটা দরকার, যা স্টুডেন্টদের দরকার টু সাকসিড, অর্থাৎ সফল হতে। এখানে টু এর পরে দেখতে পাচ্ছ সাকসিড, এটা ভার্বের বেস ফর্ম। সাকসিড সম্পর্কে তোমাদের একটু বিস্তারিত ধারণা থাকা লাগবে। হ্যাঁ, তোমরা যেসব জায়গাতে সাকসেসের ভার্ব ব্যবহার করা দরকার হবে, এই সাকসেস ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত আমরা। সাকসেস এটা হচ্ছে একটা নাউন এবং এর অর্থ হচ্ছে সফলতা, সফলতা। আর যেই মানুষটা সফল হয় তার অবস্থা হয়ে যায় কি? সাকসেসফুল। বোঝা গেছে? ফুল বানানে কিন্তু একটা এল, কিন্তু সাকসেস বানানে দুইটা সি দুইটা এস আছে। সাকসেসফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শেষে ফুল থাকলে বোঝা যায় একটা অ্যাডজেক্টিভ। সাকসেসফুল মানে হচ্ছে যেই মানুষটা সফল, সফল কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে মজার ব্যাপার কি যে দেখো, সাকসেস ছোট শব্দ বাংলায় বড় ছিল, তা যুক্ত ছিল, কিন্তু যখন ফুল যুক্ত করলাম তাটা আরো চলে গেল, তাই না ইংরেজিতে? অর্থাৎ ইংরেজি বড়, বাংলা ছোট হয়ে গেল, এরকম আর কি অনেক সময় হয়। সো সাকসেসফুল মানে সফল, আর সাকসিড মানে হচ্ছে সফল হওয়া। সাকসিড মানে কি? সাকসিড মানে সফল হওয়া, সফল হওয়া, সফল হওয়া। এটা একটা ভার্ব, বুঝছো? তার মানে যত জায়গায় ভার্ব ইউজ করার দরকার হবে তত জায়গায় সাকসিড ইউজ করবা। স্পেলিংটা খেয়াল রাখবা সবসময়, বানান ভুল করে বাচ্চারা। ডাবল সি ডাবল ই, ডাবল সি ডাবল এস, ডাবল সি ডাবল এস, ঠিক আছে? বাট সাকসিড বানানে ডাবল সি ডাবল ই, এসটা তো নাই। স্যার একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই সাকসিড ভার্বটার পাস্ট ফর্ম কি, যেহেতু ভার্ব এগুলা, তাহলে এটার V2 বা V3 কি হবে? V2 বা V3 দুটাই জাস্ট ইডি যুক্ত হবে। সাকসিড যে ভার্বটা ছিল ডাবল ইডি, তার সঙ্গে আরও ইডি, বুঝছেন? তাহলে কি হইলো? এই হলো সাকসিডেড, V2 বা V3, সফল হয়েছিলেন বা হয়েছিল। সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন টু ছিল যেহেতু এখানে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, তাই এখানে সাকসিড লেখা হয়েছে। তাহলে স্টুডেন্টদেরকে সফল হওয়ার জন্য বা সফল হতে যা স্টুডেন্টদের দরকার, তো বলছে এআই চালিত যে এডুকেশনাল টুলগুলা, এটা কখনোই হিউম্যান আর ইমোশনাল সাপোর্টকে রিপ্লেস করতে পারবে না। হিউম্যান আর ইমোশনাল সাপোর্টকে রিপ্লেস করতে পারবে না, স্থানান্তর করতে পারবে না, স্থানচ্যুত করতে পারবে না। যেটা স্টুডেন্টদের দরকার সফল হওয়ার জন্য, স্টুডেন্টদের সফল হওয়ার জন্য কি দরকার রে বাবা? হিউম্যান আর ইমোশনাল সাপোর্টটা দরকার জীবনে সফল হওয়ার জন্য। এডটেক কোম্পানি সমূহের শুড এইম, তাদের উচিত লক্ষ্য রাখা। এইম এখানে ভার্ব, শুডের পরে আমরা জানি মোডাল অক্সিলারি, শুড একটা মোডাল, আর মোডালের পরে ভার্বের বেস ফর্ম থাকবে, সো এটা ভার্বের বেস ফর্ম, এটা মেইন ভার্ব এখানে। এডটেক কোম্পানিদের উচিত লক্ষ্য রাখা, টু ডেভেলপ, অর্থাৎ উন্নতি করার লক্ষ্য রাখা উচিত এআই টুলস। অর্থাৎ এডটেক কোম্পানির উচিত ওই সকল এআই টুলকে ডেভেলপ করার লক্ষ্য রাখা উচিত এডটেক কোম্পানির, যেই টুলগুলা অগমেন্ট মানে যা কি করে? অগমেন্ট মানে হচ্ছে গতিশীল করে, দ্যাট অগমেন্ট মানে যা গতিশীল করে। তোমরা দেখবা অনেক সময় অনেক জায়গাতে শিখবা, বিশেষ করে আমিও তোমাদেরকে শেখাবো, যে কোনো শব্দের শেষে যদি মেন্ট থাকে,
সেই শব্দটা নাউন হয়। যেমন ধরো অ্যাচিভের সঙ্গে যখন মেন্ট যুক্ত হয়েছিল, এটা হয়েছিল অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন, এবং এটি একটি নাউন ওয়ার্ড, বুঝছো? আর অ্যাচিভ ছিল হচ্ছে এটার ভার্ব। কিন্তু আজকে একটা মেন্টের সঙ্গে পরিচিত হলাম ব্যতিক্রম, সেটা হলো অগমেন্ট, বুঝছো? অগমেন্ট। অগমেন্ট মানে হচ্ছে ত্বরান্বিত করা বা গতিশীল করা। সো অগমেন্ট এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে গতিশীল করা বা ত্বরান্বিত করা, বুঝছো? গতিশীল করা বা ত্বরান্বিত করা এটা একটা ভার্ব, এটা কিন্তু মেন্ট থাকলেও নাউন নয়, একটা ব্যতিক্রম, রাইট? নেক্সট দেখেন, তাহলে বলছে কি দ্যাট তাহলে এডটেক কোম্পানিদের উচিত ওই সকল এআই টুলগুলোকে ডেভেলপ করার লক্ষ্য রাখা উচিত। এডটেক কোম্পানিগুলোর এআই টুলকে ডেভেলপ করার বা উন্নতি করার লক্ষ্য রাখা উচিত, যা অগমেন্ট ত্বরান্বিত করে, রেদার দেন মানে যা গতিশীল করে, রেদার দেন মানে কি, মানে রেদার দেন মানে হচ্ছে চেয়ে, রিপ্লেস, অর্থাৎ রিপ্লেস করার চেয়ে বরং ত্বরান্বিত করবে এআই টুলকে। এইরকম এই দিকে আসলে এডটেক কোম্পানিগুলোর ফোকাস করা উচিত। অর্থাৎ যারা এডুকেশনাল টেকনোলজি নিয়ে কাজ করে, এডুকেশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তাদের উচিত এআই টুলকে এমনভাবে ডেভেলপ করা যেন এরা রিপ্লেস করার চেয়ে, মানে টিচার স্টুডেন্ট এগুলো সব বাদ, এগুলো রিপ্লেস করার চেয়ে বরং এগুলা টিচারদের এবং স্টুডেন্টদের কাজকে গতিশীল করে। তো রেদার দেন মানে চেয়ে, তাহলে কিসের চেয়ে? রিপ্লেস করার চেয়ে বরং যেন অগমেন্ট বা গতিশীল করে এআই টুলগুলোকে, ওই ব্যাপারে লক্ষ্য রাখা উচিত কাদের? এডটেক কোম্পানিগুলোর। এডটেক কোম্পানিদের কি করা উচিত? হোয়াট শুড এডটেক ডু? এডটেকদের কি করা উচিত? ঠিক আছে, এডটেক্সদের বা এডটেক কোম্পানিদের কি করা উচিত? তখন এখান থেকে বলতে হবে রিপ্লেস করার চেয়ে বরং কিভাবে ডেভেলপ করা যায় ওইদিকে মনোযোগ দেওয়া উচিত। এবার দেখো, দ্য রোল অফ টিচার্স অ্যান্ড প্রোভাইড, ওকে, তাহলে রিপ্লেস করার চেয়ে দ্য রোল অফ টিচার্স, শিক্ষকদের যে ভূমিকা, এইটাকে দ্য রোল অফ টিচার্স মানে শিক্ষকদের যে ভূমিকা, ওটাকে রিপ্লেস করার চেয়ে বরং কি করা উচিত? বরং তাদের কাজকে গতিশীল করার দিকে মনোযোগ দেওয়া উচিত বা লক্ষ্য রাখা উচিত। অ্যান্ড প্রোভাইড, এই প্রোভাইড দেখতে পাচ্ছ ভার্বের বেস ফর্ম। এই যে এডটেক কোম্পানিজের পরে শুড ছিল না মোডাল, তারপর ভার্বের বেস ফর্ম ছিল, অ্যান্ড এর পর আবার বেস ফর্ম দেখতেছো, তার মানে এইখানকার সাবজেক্ট আর এখানকার মোডাল আবার কাজ করতেছে। তাহলে এডটেক কোম্পানিজ শুড প্রোভাইড স্টুডেন্টস, এডটেক কোম্পানিদের উচিত স্টুডেন্টদেরকে প্রোভাইড করা। কি প্রোভাইড করা? ওইটার আগে আমরা উইথ ব্যবহার করি, এ ওয়েল রাউন্ডেড এডুকেশন। অর্থাৎ একটা ওয়েল রাউন্ডেড মানে কি জানেন? সুষম, সব দিকে সমান তালে যে জিনিসটা উন্নতি করে ওটাকে বলে সুষম শিক্ষা। তাহলে ওই যে এডটেক কোম্পানিদের উচিত স্টুডেন্টদেরকে সরবরাহ করা সুষম যেই এডুকেশন, সেটা সরবরাহ করা, দ্যাট ইনক্লুডস, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যেই শিক্ষার মধ্যে, যেই সুষম শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, কি অন্তর্ভুক্ত থাকে? বোথ পার্সোনালাইজ লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারেকশন, যার মধ্যে পার্সোনালাইজ লার্নিং বা ব্যক্তিকেন্দ্রিক লার্নিংও থাকবে এবং হিউম্যান ইন্টারেকশনও থাকবে। এইরকমভাবে ওদের কাজ করা উচিত, স্টুডেন্টদেরকে প্রোভাইড করা উচিত। তাহলে এই পুরো লাইনটার মিনিং কি হলো দেখো, এডটেক কোম্পানিদের উচিত ওই রকম এআই টুল ডেভেলপ করার দিকে লক্ষ্য রাখা যা শিক্ষকদের দায়িত্বকে বা শিক্ষকদের ভূমিকাকে রিপ্লেস করার পরিবর্তে বা রিপ্লেস করার চেয়ে গতিশীল করবে। শিক্ষকদের দায়িত্বকে কি করবে? শিক্ষকদের ভূমিকাকে গতিশীল করবে, নট রিপ্লেস করে দিবে, শিক্ষকরা বাদ এরকম করে দিবে। শিক্ষকদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়, ক্ষমতায়ন করা যায়, শিক্ষকদের এফিসিয়েন্সি কেমনে বাড়ানো যায়, কাজের পর কিভাবে হেল্প করা যায়, ওইটা করবে। এবং স্টুডেন্টদেরকে হেল্প করবে উইথ এ ওয়েল রাউন্ডেড এডুকেশন। অর্থাৎ স্টুডেন্টদেরকে সরবরাহ করবে কি? সরবরাহ করা উচিত একটা সুষম এডুকেশন, যার মধ্যে পার্সোনালাইজ লার্নিংও থাকবে, হিউম্যান ইন্টারেকশনও থাকবে। হ্যাঁ, এআই বর্তমানে এইটা করতে সক্ষম। এআই হচ্ছে কি পার্সোনালাইজ লার্নিং দিতে সক্ষম, কিন্তু হিউম্যান ইন্টারেকশন নাই, বরং এটা ডেভেলপ করা উচিত যে দুইটাই থাকবে। এআই এর মধ্যে হিউম্যান ইন্টারেকশনও থাকবে, মানুষের মতো করে গাইডও করতে পারবে, আবার কি পার্সোনালাইজ লার্নিংও দিতে পারবে, এরকম জিনিস ফোকাস করা উচিত। তাহলে এখানে দুইটা কাজ আছে, স্টুডেন্টদের প্রতি একটা দায়িত্ব, টিচারদের প্রতি আরেকটা দায়িত্ব। টিচারদের প্রতি তাদের দায়িত্ব কি? টিচারদের প্রতি দায়িত্ব হচ্ছে তাদেরকে কাজ চাকরি থেকে বাদ না দিয়ে তাদের চাকরিতে কিভাবে হেল্প করা যায়, গতিশীল করা যায়, ওইটার দিকে ফোকাস করতে হবে। আর স্টুডেন্টদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে যেটাতে আসলে দুইটারই সংমিশ্রণ থাকবে। এখানে এআইয়েরও কি থাকবে? পার্সোনালাইজ লার্নিং এর ব্যাপারটাও থাকবে, আবার হিউম্যান ইন্টারেকশনও থাকবে, এই দুইটাই। এই লাইনটার মানে এই। নেক্সট দেখেন 3 নম্বরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে বলছে। এআই এর ক্ষেত্রে কিন্তু আরেকটা ড্রব্যাক। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম?
এইখানে কিন্তু একটা ড্রব্যাক দেখেছিলাম। এইখানে শুরুতে আমরা কি দেখেছি, এটা এআই এর কন দেখেছি, বা কন, এখানে আরেকটা কন, ঠিক আছে, এখানে আরেকটা কন দেখেছি, আরেকটা সমস্যা দেখেছি, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি কনসার্নস, অর্থাৎ তোমার প্রাইভেসি মানে কি, হ্যাঁ, গোপনীয়তা, তাই না? গোপনীয়তার যেই ভয় সমূহ, গোপনীয়তা, প্রাইভেসি মানে গোপনীয়তার যে ভয়, আর এ সিগনিফিকেন্ট লিমিটেশন, অর্থাৎ এটা একটা উল্লেখযোগ্য সীমাবদ্ধতা। কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ থাকা মানে ওইটা তো সমস্যা থাকা, সীমাবদ্ধতা থাকা মানে ওর কাজের ক্ষমতা কম। তাইলে গোপনীয়তার যে সমস্যা সমূহ, এইগুলো আরও একটা উল্লেখযোগ্য সীমাবদ্ধতা। সিগনিফিকেন্ট মানে কি? সিগনিফিকেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য, আরও একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা অফ এআই ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ ক্লাসরুমে এআই এর যেই একটা উল্লেখযোগ্য সীমাবদ্ধতা, প্রাইভেসি কনসার্ন কিন্তু তাই। তাই প্রাইভেসি কনসার্ন হলো শ্রেণীকক্ষে এআই এর উল্লেখযোগ্য সীমাবদ্ধতা, আরও একটা উল্লেখযোগ্য সীমাবদ্ধতা, প্রাইভেসি কনসার্ন। প্রাইভেসি কনসার্ন হচ্ছে আরও একটা সমস্যা এখানে, ঠিক আছে? ক্লাসরুমে শ্রেণীকক্ষের ক্লাসরুমে এআই এর একটা উল্লেখযোগ্য সমস্যা কিন্তু প্রাইভেসি কনসার্ন। বোঝা গেছে? নিরাপত্তার ভয়। নিরাপত্তার ভয় কেন? দেখো, এডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর, এডটেক কোম্পানিদেরকে অবশ্যই এনশিওর করতে হবে, মাস্ট একটা মোডাল, তারপর এনশিওর এখানে ভার্বের বেস ফর্ম। তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা, সেন্সিটিভ মানে তো বুঝো যেগুলো অত্যন্ত স্পর্শকাতর, তো দ্যাট দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা কালেক্টেড অ্যান্ড স্টোরড বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিউরড, এগুলো যেন সঠিকভাবে নিরাপদ থাকে, প্রপারলি সিকিউরড থাকে বা সঠিকভাবে নিরাপদ থাকে। সো দেখো, এআই কোম্পানিদেরকে কি নিশ্চিত করতে হবে? অবশ্যই নিশ্চিত করতে হবে যে স্পর্শকাতর যে সকল ব্যক্তিগত ডেটা সংরক্ষিত থাকে এবং স্টোরড থাকে, তাহলে কালেক্টেড সংগ্রহ করা হয় এবং যেগুলা স্টোর করা হয় বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। অর্থাৎ এই পুরো লাইনটার মিনিং এইখান থেকে বললেই ভালো হবে। অর্থাৎ এআই কোম্পানিদেরকে নিশ্চিত করতে হবে যে তোমার নিশ্চিত করতে হবে যে এআই চালিত এডুকেশনাল টুলগুলোর দ্বারা সংগ্রহকৃত এবং সংরক্ষিত ব্যক্তিগত যে সকল সেন্সিটিভ ডেটা রয়েছে সেগুলাকে অবশ্যই কি করতে হবে? নিশ্চিত করতে হবে, এনশিওর করতে হবে সেগুলার যেন আর প্রপারলি সিকিউর, যেগুলো যেন সেগুলো সঠিকভাবে কি হয়, সিকিউর বা নিরাপদ থাকে। পুরো লাইনটার মিনিং আরও একবার বলবো, তোমার মাথায় যাতে গেঁথে যায়। এডটেক কোম্পানিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এআই পাওয়ার্ড, এআই চালিত এডুকেশনাল টুলগুলো দ্বারা সংগ্রহকৃত এবং সংরক্ষিত, এটা সংগ্রহীকৃত, এটা হচ্ছে সংরক্ষিত যেই সেন্সিটিভ পার্সোনাল ডেটাগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে সিকিউর থাকে, প্রপারলি সিকিউরড। আর হচ্ছে এখানকার বি ভার্ব, আর এইখানে সিকিউরড হচ্ছে এখানকার V3, আর বি ভার্ব আর V3 এটা নির্দেশ করে যে এটি একটি প্যাসিভ বাক্য, এবং বি ভার্ব V3 এর মাঝখানে যে প্রপারলি বসেছে এটা একটা অ্যাডভার্ব হয় অক্সিলারি মেইন ভার্বের মাঝখানে, যেন সঠিকভাবে নিশ্চিত করা হয়, ঠিক আছে, সঠিকভাবে যেন নিরাপদ থাকে, এই আর কি। সো এইখানে আমরা একটা গুরুত্বপূর্ণ রিডিউসড ক্লজ পেয়েছি, যেটা হয়তো তোমাদেরকে পড়ানো এখন উচিত না, বাট একটু ধারণা দিয়েছে কত গুরুত্বপূর্ণ জিনিসও ব্যবহার হয় এখানে। পার্সোনালাইজড ডেটা কালেক্টেড অ্যান্ড স্টোরড বাই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এইখানে যদি ওনারা চাইতেন তাহলে ওনারা এখানে দ্যাট আর ইউজ করতে পারতেন, যে দ্যাট আর কালেক্টেড, এইখানে একটা দ্যাট আর লেখা যেত। দ্যাট আর থাকলেও যেরকম অর্থ হতো, না থাকলেও একই রকম অর্থ হবে। তাহলে দেখো, নিশ্চিত করতে হবে যে সেন্সিটিভ যে সকল পার্সোনাল ডাটা রয়েছে যা সংগ্রহীত হয়, তাহলে দ্যাট আর মানে দ্যাট এখানে আছে, যা সংগ্রহীত এবং সংরক্ষিত হয় এআই টুল দ্বারা, যে আর প্রপারলি সিকিউরড, যেন সঠিকভাবে নিরাপদ থাকে, এই আর কি। তো দ্যাট আর যেহেতু নাই, এটাকে বলে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলে? রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো সম্পর্কে আপনারা ভবিষ্যতে আরও ধারণা পাবেন পরিষ্কারভাবে, আপনাদেরকে চমৎকার ওয়েতে পড়াবো স্টেপ বাই স্টেপ। দেখেন, চলেন এখানে কি আছে দেখেন, বলছে 4 নম্বরে আরেকটা পয়েন্ট সম্পর্কে বলছে ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। ইমপ্রুভড মানে কি? উন্নত। ইমপ্রুভড মানে হচ্ছে উন্নত এআই সক্ষমতা, ক্যাপাবিলিটিস মানে সক্ষমতা। তাহলে এইখানে আমরা যেটা পাবো
কি সম্পর্কে এখানে বলা হয়েছে? উন্নত এআই সক্ষমতা সম্পর্কে এই প্যারাগ্রাফের মধ্যে বলা হয়েছে। এইবার দেখেন, কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, কারেন্ট মানে হচ্ছে বর্তমান, ঠিক আছে, কারেন্ট মানে বর্তমান যে এআই চালিত এডুকেশনাল টুলগুলা হ্যাভ লিমিটেশনস, এগুলার কিছু লিমিটেশনস আছে। সবসময় প্রবলেমগুলার কি করবা, দাগায় রাখবে। যত প্রবলেম সম্পর্কে কিছু জানতে চাইলে তুমি এগুলো দিয়ে প্রবলেম, সবগুলো এআই এর প্রবলেম সম্পর্কে তোমাকে ফ্লো চার্ট করতে দিতে পারে, যে তুমি এরকম 5 থেকে 6টা ফ্রেজ লেখো যেগুলো এআই এর সমস্যা, বুঝছো, ওগুলা নিয়ে। তো সেই জন্য সবগুলোকে মার্ক করে করে পড়বা, বেশ ভালো করবা লাইফে, তাইলে ঠিক আছে। বর্তমান এআই চালিত যে এডুকেশনাল টুলগুলো, এগুলোর লিমিটেশনস রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে, যেমন ল্যাক অফ ক্রিয়েটিভিটি। এর মধ্যে কি আছে? এর মধ্যে সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে এ ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি, অর্থাৎ এইখানে সৃজনশীলতার এবং অরিজিনালিটি মানে কি, খাঁটিত্ব, যে জিনিসটা, যেটা একেবারে খাঁটি জিনিস, রনেস, ওই জিনিসটার অভাব আছে। ক্রিয়েটিভিটির কেন অভাব? এ আসলে 12 জায়গা থেকে ডেটা এনে জাস্ট একটা মিক্সড উত্তর দিয়ে দেয়, কিন্তু নিজে থেকে সৃজনশীল উত্তর দিতে পারে না। অথবা অরিজিনালিটি জিনিসটা নাই, ও যে উত্তরটা দিছে নিজে থেকেও যে কিছু চিন্তা করে দিবে, ওই জিনিসটা নাই। 12 জায়গা থেকে কালেক্ট করা ডেটা জাস্ট হচ্ছে লজিক দিয়ে সাজায় মেরে দেয়। সো এটার একটু অভাব বর্তমানে আছে। তবুও এআই এখন মারাত্মক ইমপ্রুভ করছে। তোমরা হয়তো অ্যানথ্রপিকের নাম শুনেছো, ক্লডের নাম শুনেছে, এগুলো মারাত্মক পর্যায়ে চলে গেছে অলরেডি, আরও যাচ্ছে। পৃথিবীর সকল পুরনো বইগুলা কিনে নিয়ে ওরা এআইকে ট্রেন করতেছে। সো ক্লড আসলে অন্য লেভেলে চলে গেছে, বুঝছেন। ওদের সনেট 5 আছে, অ্যানথ্রপিক আছে। সো এইগুলা মারাত্মক লেভেলের শক্তিশালী এআই। যখন এই প্যাসেজটা লেখা হয়েছে তখন এগুলো এত অ্যাডভান্স ছিল না, আজ থেকে আরও 1-1.5 বছর আগে লেখা প্যাসেজ। সো এইগুলা এখন আরও অন্য লেভেলে চলে গেছে, বুঝছেন। ক্রিয়েটিভিটির অভাব এখন নাই বললেই চলে। এবং চ্যাটজিপিটি কি সুন্দর ইমেজ জেনারেট করে, কত সুন্দর চমৎকার চ্যাটজিপিটি ইমেজ জেনারেট করে, ক্রিয়েটিভ, খুবই ক্রিয়েটিভ হয়ে গেছে। এই যে লিমিটেশন, সেগুলো নিয়ে কাজ করা অলরেডি হয়ে গেছে। যেমন ল্যাক অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অরিজিনালিটি, কিসের ঘাটতি? সৃজনশীলতা এবং অরিজিনালিটির ঘাটতি। এই দুটো ওয়ার্ডই নাউন, এটাও নাউন এটাও নাউন। টিওয়াই টিওয়াই থাকলে নাউন হয়, জানো, আর অ্যান্ডের আগে পরে একই পার্ট অফ স্পিচ থাকে। তাহলে এআই যেমন লিমিটেশনসগুলোর মধ্যে কি কি আছে, যেমন ক্রিয়েটিভিটি, অরিজিনালিটির অভাব, অ্যান্ড আর কিসের অভাব আছে? আর ল্যাক অফ কিসের? এ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, অর্থাৎ এআই সাধারণত কনটেক্সট বা প্রেক্ষাপট, কনটেক্সট মানে কি, প্রেক্ষাপট বুঝতে পারে না। তাইলে এ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, লিমিটেড মানে কি? লিমিটেড মানে হচ্ছে স্বল্প, লিমিটেড মানে কি, স্বল্প, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে স্বল্প বোধ, অফ কনটেক্সট অর্থাৎ প্রেক্ষাপটের স্বল্প বোধ বা স্বল্প বোঝ। প্রেক্ষাপট তারা অল্প পরিমাণে বোঝে এআই, প্রেক্ষাপট অনুযায়ী উত্তর দিতে পারে না অনেক সময়, ঠিক আছে। সো এই যে অল্প পরিমাণ বুঝ বা অল্প পরিমাণ বোধ প্রেক্ষাপটের, এইটাও কিন্তু এআই এর একটা লিমিটেশন, ঠিক আছে। উদাহরণস্বরূপ আমরা 2টা লিমিটেশন পেয়েছি। একটা লিমিটেশন পেয়েছি হচ্ছে ল্যাক অফ ক্রিয়েটিভিটি, এইটা একটা, আর 2টা হচ্ছে ও কনটেক্সট কম বোঝে। এডটেক কোম্পানিজ শুড এইম টু ইমপ্রুভ, এডটেক কোম্পানিদের উচিত লক্ষ্য রাখা ইমপ্রুভ করার এআই ক্যাপাবিলিটিস, অর্থাৎ এডটেক কোম্পানিদের আরও রেসপন্সিবিলিটি আছে। ওইখানে যেমন দেখেছিলাম কিছু, ওদের এআই ক্যাপাবিলিটিস বাড়ানোর জন্য কাজ করতে হবে। অ্যান্ড ওভারকাম, অ্যান্ড এর পরে দেখতে পাচ্ছ ভার্বের বেস ফর্ম, তার মানে ওরকম সেম ঘটনা আবার ঘটছে। শুড এইম টু, এই শুড, এইটা হচ্ছে সাবজেক্ট আপনার, বুঝছেন। এখানকার সাবজেক্ট হচ্ছে এইটা। সো এই সাবজেক্ট আর এইম টু এই পর্যন্ত কমন, বুঝছো। এর মধ্যে এইটুকু ছিল এডটেক কোম্পানিজ শুড এইম টু, শুডের পরে এই যে এইম টু আছে, এই অংশটা কমন। এইম টুর পরে যেমন এখানে বেস ফর্ম বসছিল, এখানে দেখেন বেস ফর্ম বসছে। তো এডটেক কোম্পানির লক্ষ্য করা উচিত, এইম টু লক্ষ্য রাখা উচিত। কিসের লক্ষ্য রাখা উচিত? এআই এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য রাখা উচিত। আর শুড এইম টু ওভারকাম, তাদের ওভারকাম করার মানে হচ্ছে, ওভারকাম মানে হচ্ছে কোনো কিছুকে জয় করা বা সমাধান করা। কোন জিনিসটা সমাধান করার প্রতি লক্ষ্য রাখা উচিত? দিস লিমিটেশনস, এই সকল লিমিটেশনস সমাধান করা বা ওভারকাম করার দিকে তাদের লক্ষ্য রাখা উচিত। টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড, সৃষ্টি করতে আরও অ্যাডভান্সড, ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ এআই টুলস। অর্থাৎ কি উদ্দেশ্যে তাদেরকে এই কাজগুলো করতে হবে, সেই উদ্দেশ্যটা 2+ ভার্ব দিয়ে দেওয়া থাকে, যে আরও অ্যাডভান্সড, আরও উন্নত, আরও ইনোভেটিভ মানে আরও সৃজনশীল, আরও ইফেক্টিভ, আরও কার্যকর এআই টুলস ফর দ্য ক্লাসরুম। ক্লাসরুমের জন্য আরও অ্যাডভান্সড, ইনোভেটিভ, ইফেক্টিভ এআই টুল সৃষ্টি করতে এই সকল লিমিটেশন ওভারকাম করার লক্ষ্য রাখা উচিত। আর হচ্ছে এআই এর যে ক্যাপাবিলিটিস সেটা ইমপ্রুভ করার দিকে মনোযোগ দেওয়া উচিত।
তাইলে তোমাকে প্রশ্ন করতে পারে যে এডটেক কোম্পানিগুলো এগুলা কেন করা উচিত, এডটেক কোম্পানিগুলো যেগুলো করবে কেন, তখন তুমি উত্তর দিতে পারবে এখান থেকে টু ইমপ্রুভ। কেন এখান থেকে দিতে পারবা টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিজ অ্যান্ড ওভারকাম লিমিটেশনস। বুঝতে পারছো? লিমিটেশনস কি করতে, আবার টু ক্রিয়েট মোর অ্যাডভান্সড ইনোভেটিভ এআই টুলস যেগুলো ক্লাসরুমে ব্যবহৃত হবে। কেন এডটেক কোম্পানি এগুলো করা উচিত, তখন এখানে দেখতে পাচ্ছ, যাতে আরও বেশি সক্ষম এআই তৈরি হয়, সেগুলো তো ক্লাসরুমের জন্য। এই জন্য এডটেক কোম্পানিদেরকে এখানে লক্ষ্য রাখা উচিত, তাই বলছে ওনার একটা সাজেশন। 5 নাম্বার হচ্ছে ইথিক্যাল কনসিডারেশনস। এখানে ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক বিবেচনা, বুঝছো? ইথিক্যাল মানে হচ্ছে নৈতিক, কনসিডারেশনস মানে হচ্ছে বিবেচনা, নৈতিক বিবেচনা। সো দেখতে পাচ্ছ নৈতিক বিবেচনা সম্পর্কে এখানে বলছে এডটেক কোম্পানিজ শুড কনসিডার, এডটেক কোম্পানিদের উচিত কনসিডার করা বা বিবেচনা করা দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস। ইমপ্লিকেশনস মানে কি? ইমপ্লিকেশনস মানে হচ্ছে প্রয়োগ, ইমপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ, বুঝছো? অ্যাপ্লিকেশনও বলা যেতে পারে। শোনো, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এগুলা C1 লেভেলের ভাষা। ল্যাঙ্গুয়েজের লেভেল কতগুলো আছে জানেন? ধরেন ক্যানাডিয়ান বা আমেরিকান স্ট্যান্ডার্ড বা কেমব্রিজের যে স্ট্যান্ডার্ড, ওসব জায়গাতে শুরু হয় একজন ইংলিশ ইউজার বা ল্যাঙ্গুয়েজ ইউজার, তার একেবারে ইনিশিয়াল লেভেল হচ্ছে A1, তারপর হচ্ছে A2। এগুলো খুবই প্রাইমারি লেভেল একটা ভাষা শিক্ষার। আর B1 B2 এটা মধ্যম মানের ভাষা। আর C1 C2 এটা আরও উচ্চমানের ভাষা। আমাদের লেখা উচিত ছিল কিভাবে জানো? আমাদের লেখা উচিত ছিল এটাকে রাখা উচিত সবচেয়ে নিচে, তারপরে উপরে রাখা উচিত এটাকে, এবং সবচেয়ে উপরে যারা ব্যবহারকারী ভাষা তারা C1 C2। প্রবাহটা ঠিক এভাবে হয়, প্রথমে A1 থেকে A2-তে যাবা, A2 থেকে আবার কোথায় আসবা? B1-এ, B1 থেকে B2, এবার B1 থেকে কই যাবা? B1 থেকে যাবা হচ্ছে C1 থেকে যাবা C2। সব থেকে অ্যাডভান্সড ইউজার যারা তারা C2। তো মনে রাখবা, ক্যামব্রিজ ডিকশনারিতে যখন তুমি এরকম অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই শব্দটা লিখে সার্চ করবা, ক্যামব্রিজ ডিকশনারির ভিতরে যাবা, গিয়ে লিখবা হচ্ছে এরকম অ্যাপ্লাই। লেখার পর কোথাও একটা দেখবা ব্র্যাকেটের মধ্যে এরকম C1 দেওয়া আছে। এর মানে কি? এটা বেশ উন্নত লেভেলের ভাষা। তোমরা যেটা ইউজ করো অ্যাপ্লাই এর জন্য, ধরো ইউজ করো, এটা ভাই A1 A2, বুঝছো? A2 লেভেলের, B1 B2 লেভেলের ভাষা, যে উই শুড ইউজ, আমাদের কোনো কিছু ব্যবহার করা উচিত। কিন্তু লেখালেখির ক্ষেত্রে তুমি ইউজের জায়গায় যদি অ্যাপ্লাই ইউজ করো, তখন তুমি একটু উচ্চতর লেভেলের শব্দ ইউজ করছো। আর এই অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন এগুলো যেহেতু C1, কিন্তু তুমি যদি ইমপ্লিকেশনস ইউজ করো, এটা হচ্ছে C2 লেভেল দেখবা, হতে পারে আর কি, আরও অ্যাডভান্স, সবচাইতে অ্যাডভান্স শব্দ। সো এগুলো লিখলে সবসময় বেশি মার্ক পাবা IELTS এর ক্ষেত্রে, বা তোমার এক্সাম হলে সবসময় রাইটিংয়ে বেশি মার্ক পাবা, ঠিক আছে? সো দেখো, এডটেক কোম্পানিগুলোর উচিত বিবেচনা করা দ্য ইথিক্যাল, নৈতিক যে প্রয়োগ রয়েছে সেটা অফ এআই, অর্থাৎ এআই এর যে নৈতিক ব্যবহার সেটা নিশ্চিত করা উচিত, বিবেচনা করা উচিত, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে এআই টেকনোলজি, এর আগে ছিল এআই টেকনোলজি এর যে ইথিক্যাল ব্যবহার, নৈতিক ব্যবহার, তাদের আসলে কি করা উচিত? বিবেচনা করা উচিত ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষাই, ইন এডুকেশন মানে শিক্ষাই। এরকম ইন যখন থাকে কোনো শব্দের শেষে, এরকম তে এরকম মিনিংটা যুক্ত হয়, তাহলে শিক্ষায় এআই টেকনোলজির যে নৈতিক ব্যবহার, এটা তাদের কি করা উচিত? বিবেচনা করা উচিত অ্যান্ড ডেভেলপ করা উচিত। শুড যেহেতু ছিল, তো এরপর আবার ভার্বের বেস ফর্ম। এবং ওই এডটেক কোম্পানিদের হচ্ছে ডেভেলপ করা এআই টুলস দ্যাট অপারেট, এমন এআই টুল যেগুলো অপারেট করে ইন আ ট্রান্সপারেন্ট, অর্থাৎ একটা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, যেখানে কোনো ভণ্ডামি থাকবে না, পুরো স্বচ্ছ। ফেয়ার মানে হচ্ছে তোমার, ফেয়ার জিনিসটাকে বলা যেতে পারে নিরপেক্ষ, আচ্ছা, ফেয়ার জিনিসটাকে বলা যেতে পারে নৈতিক জিনিস বলা যেতে পারে। ফেয়ারকে বলা যেতে পারে নৈতিক। বলে না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন মানে কি? তোমার মুক্ত এবং ন্যায্য বলা যেতে পারে। ফেয়ার কি সবচেয়ে ভালো শব্দ বলা যেতে পারে কি? ন্যায্য, ঠিক আছে? স্বচ্ছ এবং ন্যায্য ব্যবহার করা উচিত, এটাকে ন্যায্য বললে বাংলায় সবচেয়ে ভালো হবে। তাইলে এমন সব টুল ব্যবহার তাদের করা উচিত, এআই টুল ডেভেলপ করা মানে উন্নত করা উচিত, যেগুলো অপারেট করে একটা ট্রান্সপারেন্ট, ন্যায্য এবং দায়িত্বশীল উপায়ে। ট্রান্সপারেন্ট, ফেয়ার, রেসপন্সিবল ম্যানার মানে হচ্ছে একটি স্বচ্ছ, ন্যায্য ও দায়িত্বশীল উপায়। ম্যানার মানে ওইখানে উপায় বুঝাইছে, কোনো আচার আচরণ বুঝায় নাই। ইন এ ড্যাশ ম্যানার মানে হচ্ছে, ধরো ইন এ সিম্পল ম্যানার মানে স্বাভাবিক উপায় বা সহজ উপায়, এরকম। সো ম্যানারের অর্থ এখানে উপায় বোঝায়,
এবং রেসপন্সিবল মানে কি আমরা জানলাম দায়িত্বশীল। সো দেখো স্যার, এখানে হচ্ছে ম্যানারটা শেষে নাউন, শুরুতে আর্টিকেল আছে, মাঝখানে কমা দিয়ে অনেকগুলো আর অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। ট্রান্সপারেন্ট ম্যানার, ফেয়ার ম্যানার, রেসপন্সিবল ম্যানার, সব ম্যানারকে মডিফাই করছে। সো এটাও একটা অ্যাডজেক্টিভ, আর রেসপন্সিবল এটিও একটা অ্যাডজেক্টিভ এখানে, ঠিক আছে। নেক্সট দেখেন, দে মাস্ট অলসো এনশিওর, তাদেরকে আরও অবশ্যই নিশ্চিত করতে হবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স। কি বলছে, তাদেরকে আরও একটা জিনিস নিশ্চিত করতে হবে যে তারা যেন ডেভেলপ করে অ্যান্ড ব্যবহার করে এআই টুল ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কি, ইন অ্যাকর্ডেন্স উইথ মানে হচ্ছে মেনে, মেনে দ্য লজ অ্যান্ড রেগুলেশনস, অর্থাৎ আইন এবং যেই নিয়মকানুন রয়েছে সেগুলো যেন ব্যবহার করে। গভর্নিং মানে হচ্ছে পরিচালনা করে, ডেটা প্রাইভেসি বা নিশ্চিত করে বোঝাইছে গভর্নিং এখানে, নিশ্চিত করে বা নিশ্চিত করার মাধ্যমে, বুঝতে পারছো, নিশ্চিত করার মাধ্যমে বুঝাইছে, কারণ এখানে ভার্ব প্লাস আইএনজি এরকম বুঝাই তোমাদেরকে বলছিলাম কোনো কিছু করার মাধ্যমে। তাহলে দেখেন বলছে তাদেরকে আরও এনশিওর করতে হবে যে তারা যেন ডেভেলপ করে এবং ব্যবহার করে, তারা যেন এআই টুলসমূহ উন্নতি করে এবং ব্যবহার করে আইন এবং নিয়মকানুন মেনে। কি নিশ্চিত করার মাধ্যমে, ডেটা প্রাইভেসি, সিকিউরিটি, নিরাপত্তা এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এইগুলা নিশ্চিত করার মাধ্যমে, বুঝতে পারছো। তাহলে আইন এবং নিয়মকানুন মানতে হবে কি নিশ্চিত করার মাধ্যমে, ডেটা প্রাইভেসি নিশ্চিত করার মাধ্যমে, সিকিউরিটি নিশ্চিত করার মাধ্যমে এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি করার মাধ্যমে নিশ্চিত করার মাধ্যমে। এগুলো নিশ্চিত না হলে আইন কানুন মানা হবে না, এগুলোর মাধ্যমেই আইন কানুনটা মানতে হবে, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আইন কানুনটা মানতে হবে। এখন কথা হচ্ছে ডেটা প্রাইভেসি, সিকিউরিটি বা নিরাপত্তা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি জানো, বুদ্ধিভিত্তিক সম্পদ, বুঝছো, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধি ভিত্তিক সম্পদ, প্রপার্টি মানে সম্পদ। কিরকম, আরেকজনের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না, এরকম লাইক নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, যেমন চ্যাটজিপিটিকে যদি কোনো বইয়ের কপি দিয়ে বলো আমাকে হুবহু এই বইটা মানে কি করে দাও, বইটা ওয়ার্ড ফাইল বানিয়ে দাও, দেয় না, ওই বইয়ের আগে পরে থাকলে। কেন? কারণ তুমি এই বইটা নিজের নামে চালিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, কপিরাইট ইস্যু আছে, হ্যাঁ। সো এগুলো মেনে চলে, তো তাদের এগুলো মেনেই আসলে এআই টুল ডেভেলপ করা উচিত। অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টিকেও কি করা উচিত, সিকিউরিটিকে, ডাটা প্রাইভেসিকে নিশ্চিত করার মাধ্যমে তাদের আইন এবং কানুন মেনে চলা উচিত, মেনে এআই টুল ডেভেলপ করা উচিত। দেখেন, ইন কনক্লুশন মানে হচ্ছে পরিশেষে বলা যায় বা হচ্ছে উপসংহারে বলা যায়, এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল, এআই এর কি রয়েছে, পোটেনশিয়াল রয়েছে। তোমরা জানো এল থাকলে না অ্যাডজেক্টিভ হয়, এল থাকলে সাধারণত সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, ভুল, সবসময় এল থাকলে অ্যাডজেক্টিভ হয় না। ধরো আমরা এই এলটা কার সাথে যুক্ত করতেছি এটার উপর ডিপেন্ড করে, এলটা আমি কার সাথে যুক্ত করলাম। সো এখানে আসি, ধরো আমি যখন নেচার শব্দটার সঙ্গে এল যুক্ত করি তখন একটা নাউন প্লাস এল যুক্ত হচ্ছে, নেচার মানে প্রকৃতি, এবং এটি হয় অ্যাডজেক্টিভ, ন্যাচারাল, বুঝছো। কিন্তু যখন আমরা অ্যাপ্রুভাল শব্দটা বলতেছি, ধরো অ্যাপ্রুভ ভার্বটা, অ্যাপ্রুভ এটা হলো ভার্ব, এর সঙ্গে যখন এল যুক্ত করলাম তখন অ্যাপ্রুভ একটা ভার্ব ছিল, তার সঙ্গে এল যুক্ত হলো, তখন এটি নাউন হয়, বুঝতে পারছো। এল থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ না, অনেকে এরকম মনে করো স্বল্প জ্ঞানের কারণে। সো ন্যাচারাল এটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সঙ্গে এল যুক্ত হয়েছিল, কিন্তু অ্যাপ্রুভাল ভার্বের সঙ্গে এল যুক্ত হলে সেটি নাউন হবে, এটা মাথায় রাখবেন। এবং এখানে আরেকটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে পোটেনশিয়াল শব্দটা নাউন হিসেবে ব্যবহার, পোটেনশিয়াল রয়েছে, ওর অনেক পোটেনশিয়াল রয়েছে, এটা কিন্তু নাউন হিসেবে কাজ করতে পারে, অথবা এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, ডিপেন্ড করে ও কোথায় বসছে। যদি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, যেমন ধরো আমরা অনেক সময় শুনি যে উনি হলেন একজন পোটেনশিয়াল ক্রিমিনাল, বুঝছো, পোটেনশিয়াল ক্রিমিনাল। আবার এখানে এল ক্রিমিনাল দেখতে পাচ্ছ, ক্রিমিনাল মানে অপরাধী, এটা নাউন, এবং তার আগে পোটেনশিয়াল বসছে, সো এটা অ্যাডজেক্টিভ। কিন্তু তার অনেক সম্ভাবনা আছে, যদি সম্ভাবনা অর্থে বোঝায়, তিনি একজন সম্ভাব্য ক্রিমিনাল, ঠিক আছে। তো পোটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য, বাংলায় যখন বোঝায় ওটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, কি অর্থে, যে কারো অনেক সম্ভাবনা আছে, কি আছে, সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, তখন নাউন হয়। যেমন এখানে দেখেন কি হয়েছে, যে এর পরের লাইন, এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে প্রিপোজিশন। আমাদের একটা নিয়ম আছে, আর্টিকেল প্রিপোজিশনের মাঝখানে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। সো এআই রয়েছে সম্ভাবনা, তাই না, সম্ভাবনা বুঝাইছে, সো নাউন। টু বি আ ভ্যালুয়েবল অ্যাডিশন, অর্থাৎ একটা মূল্যবান সংযুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, টু দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে,
অর্থাৎ এআই এর শ্রেণীকক্ষে খুবই মূল্যবান একটা সংযুক্তি হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। ক্লাসরুমের সঙ্গে একটা সংযুক্তি হিসাবে কাজ করবে, নট ক্লাসরুম বাদ দিয়ে দিবে। তো মূল্যবান একটা সংযুক্তি হতে পারে। একটা জিনিস দেখবেন যে এই যে অ্যাডিশন যেখানে থাকে, কোনো কিছুর সঙ্গে যখন যোগ হয় মাঝখানে অ্যাডিশনের পরে টু বসে, অ্যাড বা অ্যাডিশন টু বসে, অ্যাডিশন টু ক্লাসরুম, ঠিক আছে, অ্যাডিশন উইথ মনে হবে না, অ্যাডিশন টু দ্য ক্লাসরুম, ক্লাসরুমের সঙ্গে কি হতে পারে, সংযুক্তি হতে পারে, ভ্যালুয়েবল, মূল্যবান। স্টিল তা সত্ত্বেও এডটেক কোম্পানিজ শুড ডেভেলপ এআই টুলস, এডটেক কোম্পানিদের উচিত ডেভেলপ করা এআই টুল উইথ কশন, কিসের সাথে, সতর্কতার সাথে। কশন মানে হচ্ছে সতর্কতা, কশন মানে সতর্কতা, অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ মানে হচ্ছে সহযোগিতায়। এখানে আমরা গুরুত্বপূর্ণ দুটা প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছি, ইন অ্যাকর্ডেন্স উইথ মেনে, আর ইন কোলাবোরেশন উইথ এটা হচ্ছে সহযোগিতায়। তো প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি জানেন? দেখেন, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এইরকম কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ আরও কি আছে। আমরা বলি না ইন টার্মস অফ, মানে এটার ক্ষেত্রে, ইন টার্মস অফ সাকসেসের ক্ষেত্রে, এরকম আসতে পারে হচ্ছে ইন ফ্রন্ট অফ, মানে কি সামনে। তারপরে দেখবেন ইন অ্যাকর্ডেন্স উইথ মানে মেনে বা মান্য করে। এবার পাইলাম ইন কোলাবোরেশন উইথ। সেগুলো খুব চমৎকার কিছু, এইগুলা প্রিপোজিশনাল ফ্রেজ, আগে একটা প্রিপোজিশন, পরে একটা প্রিপোজিশন, এবং এগুলা পার্টিকুলার মিনিং দেয় কোনো একটা প্রিপোজিশনের মতোই। সো ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কোনো কিছু মেনে, আর ইন কোলাবোরেশন উইথ মানে হচ্ছে সহযোগিতায়, আর ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ঠিক বিফোরের মতো মিনিং দেবে। ইন টার্মস অফ মানে হচ্ছে আপনার কোনো কিছুর ক্ষেত্রে, এরকম আরও আছে, ইন অ্যাডিশন টু, বুঝছেন? এগুলা সব ইন অর্ডার টু, সেগুলো সব প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখেন, এডটেক কোম্পানির উচিত এআই টুল ডেভেলপ করা সতর্কতার সাথে এবং সহযোগিতায়, কাদের? শিক্ষকদের সহযোগিতা এবং সতর্কতার সাথে। শিক্ষকদের, এডুকেটরস মানে শিক্ষা প্রদানকারী যারা, অনেকে এডুকেটরস বলে, সবাই কি, যারা শিক্ষা প্রদান করে সবাই কি শিক্ষক না? যেমন ধরো আমরা সবাই মোটামুটি মাহমুদুল হাসান সোহাগ ভাইকে চিনি। তো সোহাগ ভাই উনি কিন্তু একজন বলা যেতে পারে ফাউন্ডার মানুষ, তাই না? উনি তো সবাইকে এখন আর শেখান না, বাট উনি একজন এডুকেটর। ওই যে দিক থেকে চিন্তা করলে সে সবাইকে শেখাচ্ছেন কোনো একটা উপায়। তো সবাই আসলে টিচার হন না। টিচার্স যারা, এডুকেটরস যারা, স্টুডেন্টস যারা, টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করতে যে দে আর হেল্পফুল, এটা নিশ্চিত করতে যে তারা হেল্পফুল। দে বলতে কাদেরকে বোঝাইছে এখানে? এই যে এআই টুলসকে বুঝাইছে, বুঝতে পারছেন? ধরেন আমরা দে মানে তারা বুঝতাম, তাই না? ধরেন স্টুডেন্টস, মানুষ, অনেকগুলা স্টুডেন্টস, তাদের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? দে ব্যবহার করি। এবং এআই টুলস যেগুলো আছে, এআই টুলস এগুলা প্লুরাল না, কোনো বস্তুও যদি প্লুরাল হয় তাদের পরিবর্তে প্রোনাউন দে ব্যবহৃত হয়, যেটা তোমাদের এইচএসসিতেই আছে, যেখানে পড়াচ্ছি এইচএসসি ক্লাসেই আছে, যে তোমাদেরকে প্রোনাউন রেফারেন্সিং সলভ করতে হবে সামনে গিয়ে। সো এখন একটু জেনে রাখো, এখানে দে কোনটাকে বুঝেছে? এআই টুলসকে বুঝাইছে। নিশ্চিত করতে হবে যে দে আর হেল্পফুল। কারা? এআই টুলগুলো হেল্পফুল হবে, খুবই সহযোগিতাপূর্ণ হবে, ইথিক্যাল নৈতিক হবে, ইফেক্টিভ কার্যকর হবে। ইন মিটিং দ্য নিডস, কিসের ক্ষেত্রে কার্যকর হবে? ইন মিটিং দ্য নিডস অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে মিট করতে, বা সেই প্রয়োজনীয়তাটাকে মেটাতে, বা শিক্ষার্থীদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মেটাতে কার্যকর, ইথিক্যাল এবং হেল্পফুল হবে, এটা নিশ্চিত করতে হবে। ঠিক আছে? সো পুরোটার অর্থ কি হলো দেখো, এডটেক তা সত্ত্বেও দেখো এআই এর ক্লাসরুমে একটা ভ্যালুয়েবল বা মূল্যবান সংযুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও, সম্ভাবনা তো রয়েছেই, তা সত্ত্বেও এডটেক কোম্পানিদেরকে ডেভেলপ করা উচিত সতর্কতার সাথে, শিক্ষকদের, এডুকেটরদের, স্টুডেন্টদের সহযোগিতা নিয়ে এআই টুলকে ডেভেলপ করা উচিত। এটা নিশ্চিত করতে যে, টু এনশিওর দ্যাট, এটা নিশ্চিত করতে এই কাজটা করা উচিত যে তারা যেন কি হয়, হেল্পফুল হয়, ইথিক্যাল হয় এবং ইফেক্টিভ হয় স্টুডেন্টদের চাহিদা মেটাতে। ঠিক আছে? স্টুডেন্টদের চাহিদা মেটাতে যেন প্রত্যেকটা জিনিস হেল্পফুল হয়, এই জন্য শিক্ষকদের সহযোগিতা নেওয়া উচিত এবং সতর্কতার সাথে করা উচিত, যেন এগুলো স্টুডেন্টদের সাথে ক্ষতিকর না হয়, বরং হেল্পফুল হয়। আই বিলিভ দ্যাট, আমি বিলিভ করি যে এআই কুড রিভলিউশনাইজ, আমি বিশ্বাস করি যে এআই কি করতে পারে? এআই পারে রিভলিউশনাইজ করতে পারে, বিপ্লব ঘটাতে পারে দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন,
সে লাস্টে এই কথাটাকে আবারও রিপিট করছে, আগে যেমন বলছিল। আমি বিশ্বাস করি যে এটা একটু ভদ্রতার সঙ্গে বলছে, ক্যানের জায়গায় কুড ব্যবহার করা হয়, মেয়ের জায়গায় মাইট ইউজ করা হয়, উইলের জায়গায় উড ব্যবহার করা হয় ভদ্রতার ক্ষেত্রে অনেক সময়। আমি বিশ্বাস করি যে এআই কি করতে পারে, যে উপায়ে আমরা স্টুডেন্টদেরকে শেখাই এবং যে উপায়ে আমরা শিখি, যে স্টুডেন্টরা যে উপায়ে শেখে, ওই প্রক্রিয়াটাকে কি করতে পারে, রেভলিউশনাইজ করতে পারে। ওই উপায়টাকে কি করতে পারে, রেভলিউশনাইজ বা বিপ্লব ঘটাইতে পারে। এটা লাস্টে সে আবার রিপিট করছে যে এই উপায়ের উপরে। ঠিক আছে, এখন আমি তো অনেক ভেঙে পড়াইছি, আপনাদের মাথা থেকে খেয়ে হারাই যেতে পারেন পুরো গল্পটা কি ছিল। চলেন পুরো গল্পটা আপনাদেরকে একবার দেখে দেখে আমি পড়ে শোনাই। আমি ইংলিশ দেখলেই বুঝি বাংলায় কি বলা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে উপায় আমরা শিখি এবং শেখাই তার বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। শ্রেণীকক্ষে একটা টুল হিসাবে এআই স্টুডেন্টদেরকে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে। তারপর হচ্ছে রিপিটেটিভ যে কাজগুলো আছে এগুলোকে স্বয়ংক্রিয় করতে পারে এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে। যাই হোক, এটার কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতাও রয়েছে। চলো এক্সপ্লোর করা যাক এটা সুবিধা অসুবিধাগুলো এআই টুলের ক্লাসরুমে, এবং অ্যাড্রেস করা যাক যেই ভয়গুলো রয়েছে এআই এর, সেগুলোকে মোকাবেলা করা যাক। যা এআই আচ্ছা ওই সমস্যাটা বা ওই ভয়টাকে ওভারকাম করা যাক যে এআই শিক্ষকদের জন্য থ্রেট হতে পারে এবং ইনস্ট্রাক্টরদের জবের জন্য, শিক্ষক এবং যারা ইনস্ট্রাক্টর রয়েছেন তাদের জবের ক্ষেত্রে থ্রেট হতে পারে। চলো এই উদ্বেগটাকে অ্যাড্রেস করা যাক বা মোকাবেলা করা যাক, এবং আলোচনা করা যাক এডটেক কোম্পানির ভূমিকাগুলা এআই ব্যবহারের ক্ষেত্রে। এআইয়ের এই ব্যবহারের ক্ষেত্রে, মানে শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহারের ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলোর ভূমিকা কি হতে পারে, চলো জানা যাক। দেখো, এডটেক কোম্পানির ভূমিকাগুলোর মধ্যে বলতে গিয়ে এখানে বলছে অ্যাডভান্টেজেস অফ এআই। আচ্ছা, ক্লাসরুমে এআই এর যেই সুবিধাগুলো প্রথমে এটা বলছে, অন্যতম প্রধান সুবিধা ছিল হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। এটা এআই এর অন্যতম সুবিধা। এআই চালিত যে এডুকেশনাল টুলগুলো, এগুলো স্টুডেন্টদের পারফরমেন্সের উপরে ডেটাকে অ্যানালাইজ করতে পারে এবং ওদেরকে সুগঠিত সাপোর্ট দিতে পারে ওদের গ্রেড ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প করতে পারে এআই। ওকে, ঠিক আছে। এআই আরও ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, যেমন এআই চালিত শিক্ষামূলক যে সকল টুল রয়েছে সেগুলো স্টুডেন্টদেরকে ইমিডিয়েট ফিডব্যাক দিতে পারে তাদের কাজের উপরে, যার ফলে এগুলো হেল্প করে স্টুডেন্টদেরকে তাদের মিস্টেকগুলো দ্রুত শনাক্ত করতে এবং সঠিক করতে। আরও একটা যে অ্যাডভান্টেজ, এটা হচ্ছে এআই এর সক্ষমতা রিপিটেটিভ কাজগুলোকে অটোমেট করার, স্বয়ংক্রিয় করার সক্ষমতা। এটা আরও একটা এআই এর সুবিধা। ঠিক আছে, এআই অ্যাসাইনমেন্ট এবং কুইজকে কি করতে পারে, গ্রেডিং করতে পারে, ফলে যা আসলে টিচারদের সময়কে বাঁচায় অন্যান্য কাজের জন্য, যেমন লেসন প্ল্যান তৈরি, তারপর হচ্ছে আরও 1-to-1 অ্যাটেনশন দেওয়া স্টুডেন্টদেরকে। ঠিক আছে, অলরেডি অনেক এরকম এআই আছে যেগুলো ক্লাসরুমে লার্নিংকে সাপোর্ট করে অথবা কর্মক্ষেত্রেও সাপোর্ট করে। যেমন আহুরা এমন একটা এআই চালিত লার্নিং অ্যাসিস্ট্যান্ট, এআই চালিত এটা একটা লার্নিং সহযোগিতা হিসেবে আহুরা কাজ করে, যা স্টুডেন্টদের লার্নিং হ্যাবিটকে পর্যবেক্ষণ করে। ঠিক আছে, আহুরা এরকম একটা এআই। হিউম্যান ইন্টারাকশনের কথা বলতে গিয়ে কিছু সমস্যার কথা বলছে। এআই চালিত যে এডুকেশনাল টুলগুলা, এগুলা হিউম্যান আর হচ্ছে ইমোশনাল যে সাপোর্ট আছে, মানুষের যে এবং আবেগের যে সাপোর্ট আছে, সেইটা কখনো রিপ্লেস করতে পারে না। যা স্টুডেন্টদেরকে দরকার সফল হওয়ার জন্য, যে ইমোশনাল সাপোর্টের দরকার, এডটেক কোম্পানিদের উচিত ডেভেলপ করা এআই টুল যা ত্বরান্বিত করবে শিক্ষকদের ভূমিকাকে রিপ্লেস করার পরিবর্তে বা রিপ্লেস করার বিপরীতে, বরং শিক্ষকদের কাজকে ত্বরান্বিত করবে এবং সরবরাহ করবে স্টুডেন্টদেরকে একটা সুষম এডুকেশন, যার মধ্যে পার্সোনালাইজড লার্নিংও থাকবে, হিউম্যান ইন্টারাকশনও থাকবে। প্রাইভেসি সিকিউরিটির কথা আসছে পরে। প্রাইভেসি সমস্যা কনসার্নগুলোর মধ্যে আছে, বা প্রাইভেসি সমস্যা হচ্ছে এআই এর অন্যতম একটা লিমিটেশন ক্লাসরুমের ক্ষেত্রে। এডটেক কোম্পানিদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সেন্সিটিভ যে সকল, অর্থাৎ স্পর্শকাতর যে সকল পার্সোনাল ডেটা আছে, যা এআই চালিত এডুকেশনাল টুল দ্বারা সংরক্ষিত এবং সংগ্রহীত হয়, সেগুলো যেন সঠিকভাবে নিরাপদ থাকে, এটা নিশ্চিত করতে হবে তাদেরকে। ঠিক আছে, যে স্টুডেন্টদের কাছ থেকে অনেক ডেটা নিবে, এজন্য বাইরে যেন ফাঁস না করে। হ্যাঁ, স্টুডেন্টদের ফোন নাম্বার, ঠিক আছে, এই সব ধরনের জিনিসপত্র। ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস, উন্নত এআই সক্ষমতার কথা বলছে। বর্তমান এডুকেশনাল এআই টুলের কিছু লিমিটেশনস আছে, যেমন ওর ক্রিয়েটিভিটি আর অরিজিনালিটির কিছুটা ঘাটতি আছে। তারপর ও কনটেক্সট কম বুঝে। এডটেক কোম্পানিগুলোর উচিত ইমপ্রুভ করা এই ক্যাপাবিলিটিগুলা এবং এই সকল লিমিটেশনগুলো ওভারকাম করা উচিত এডটেক কোম্পানিগুলোর, যে সমস্যাগুলো রয়েছে। আরও অ্যাডভান্সড ইনোভেটিভ ইফেক্টিভ এআই টুলস ক্লাসরুমের জন্য সৃষ্টি করতে তাদের আসলে এই দিকে ফোকাস করতে হবে, এই লিমিটেশনসগুলো কাটাই উঠতে হবে। কিছু নৈতিক বিবেচনা নিতে হবে। এডটেক কোম্পানিদের উচিত বিবেচনা করা নৈতিক ব্যবহার এআইয়ের
এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে এডুকেশনের ক্ষেত্রে, এবং ডেভেলপ করতে হবে এআই টুলস যেন যা অপারেট করে একটা স্বচ্ছ, যা এমন কিছু এআই টুল ডেভেলপ করতে হবে যা স্বচ্ছ, ন্যায্য এবং রেসপন্সিবল উপায়ে কি করে পরিচালিত হয়। এরকম এআই টুল কি করতে হবে, ডেভেলপ করতে হবে তাদেরকে। দে মাস্ট অলসো ইনশিওর, তাদেরকে আরও নিশ্চিত করতে হবে যে তারা যেন ডেভেলপ করে এবং ব্যবহার করে এআই টুল আইন এবং রেগুলেশন, আইন কানুন মেনে যেন তারা হচ্ছে এআই টুলগুলোকে ডেভেলপ করে এবং ব্যবহার করে। আইন কানুন মেনে কিসের মাধ্যমে? ডেটা প্রাইভেসি, অর্থাৎ মানুষের তথ্যের নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা এবং বুদ্ধিভিত্তিক যে সম্পদ সেগুলা নিশ্চিত করার মাধ্যমে আইন কানুন মেনে এআই টুল তারা যেন ডেভেলপ করে, এটাও নিশ্চিত করতে হবে তাদেরকে, ঠিক আছে? তারা যেন আইন কানুন মানে, ঠিক আছে, নিশ্চিত সিকিউরিটি কিছু নিশ্চিত করে। পরিশেষে বলা যায় এআই এর সম্ভাবনা রয়েছে একটা ভ্যালুয়েবল অ্যাডিশন বা ভ্যালুয়েবল সংযুক্তি হওয়ার ক্লাসরুমের সঙ্গে। তা সত্ত্বেও এডটেক কোম্পানির উচিত, যে এটার সম্ভাবনা আছে তার মানে বসে থাকা যাবে না, তা সত্ত্বেও এআই কোম্পানিদেরকে এআই টুল সতর্কতার সঙ্গে শিক্ষক, এডুকেটর, স্টুডেন্টদের সহযোগিতা নিয়ে নিশ্চিত করতে হবে যে তারা যেন হেল্পফুল হয়, নৈতিক হয়, কার্যকর হয়, স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের যে নিড সেটাকে পরিপূর্ণ করার জন্য, শিক্ষার্থীদের চাহিদা পূরণ করার জন্য। আমি বিশ্বাস করি যে এআই রিভলিউশনাইজ ঘটাইতে পারে যে উপায় আমরা শিখি এবং শেখাই। এটাই ছিল তার বক্তব্য। এর উপরে এবার আমরা প্রশ্নগুলো মেইনলি সলভ করব। তার আগে যাওয়ার আগে তোমাদেরকে হচ্ছে কিছু এখানকার কি দেওয়া হয়েছে, এখানকার ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ দেওয়া হয়েছে, উপরে শব্দ আছে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, এগুলো তোমরা পড়বা। রিভলিউশন হচ্ছে নাউন, রিভলিউশনাইজ কিছুটা আমি পরে দিয়েছি তোমাদেরকে। প্রোভাইডার থেকে প্রোভাইড, এটা হচ্ছে এজেন্ট নাউন। এটাকে কি নাউন বলে? পরীক্ষা অনেক সময় আসে এজেন্ট নাউন। প্রোভাইডের এজেন্ট নাউন কোনটা? এজেন্ট নাউন কি জানো? প্রোভাইডের এজেন্ট নাউন হচ্ছে ব্যক্তিবাচক নাউন, যিনি দাতা, যিনি করেন। আর প্রভিডেন্ট মানে হচ্ছে মিতব্যয়, অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রভিডেন্ট, এটা মিতব্যয়, এটার অর্থ আলাদা হয়ে যায়। পার্সোনাল, ব্যক্তিগত, পার্সোনালাইজ এটা ভার্ব, ঠিক আছে? পার্সোনালাইজ এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ব্যক্তিগতকৃত পার্সোনালি এটা অ্যাডভার্ব, বুঝছো? তো এইরকম প্রত্যেকটা শব্দের পার্ট অফ স্পিচ ইন্টারচেঞ্জ দেওয়া আছে, এগুলো দেখো, খুবই হেল্প করবে তোমাকে। এরপরে আরও কি আছে দেখো, ফ্রেজেস অ্যান্ড ইডিয়ম। এখানে কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ইউজ করা হয়েছে। প্রোজ অ্যান্ড কনস এরকম একটা জিনিস। হোয়াট ডাজ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মিন? ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মানে হচ্ছে বাংলায় বাগধারার মতো, বলা হয় একটা, বোঝানো হয় আরেকটা। তো এইখানে তোমার একটা থাকে লিটারাল মিনিং, আর একটা থাকে ধরো তোমার হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং। তো এইটার এরকম শাব্দিক অর্থের সঙ্গে তোমার মিল নাই, ব্যবহারিক অর্থের মিল নাই। প্রো অর্থ একরকম, কন অর্থ আরেক রকম, কিন্তু প্রোজ অ্যান্ড কনস একসাথে হলে বোঝায় ভালো মন্দ দিক, ঠিক আছে? সো লেটস এক্সপ্লোর। তার একটা উদাহরণ দেওয়া আছে, বাক্য এটা লিখবা, লিখে অর্থ বুঝবা, তাহলে তোমার লেখা ভালো হবে। রিপিটেটিভ বানান, কিন্তু রিপিট বানান কীরকম জানো? রিপিট বানান এরকম। তো তোমরা রিপিটেটিভ বানান লেখার জন্য অনেকে রিপিট প্রথমে লিখবা, তারপর TATIVE লিখবা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানো, এই এটা এখানে আর থাকে না, বানানটা কি হয়ে যায়? রিপিট বানানে যে REPEA ছিল, এটা থাকবে না, এরকম রিপিটিটিভ হয়ে যাবে, বুঝতে পারছো? ওই এটা আর থাকবে না, রিপিটিটিভ মনে রাখবা, TITIV। অ্যাক্সেসিবল বানানে দুইটা সি আছে, দুইটা এস আছে, তারপরে ইবল আছে। অ্যাক্সেসেবল না, এবল না, ইবল আছে আই দিয়ে, বানানটা খুব ইম্পর্টেন্ট। অ্যাক্সেসিবল মানে হচ্ছে প্রবেশযোগ্য, অর্থসহ পড়বেন। কোলাবোরেশন মানে হচ্ছে সহযোগিতা। রিভিউ মানে কি? আমার ক্লাসে রিভিউ দিতে বলি না, ওইটাই রিভিউ। তারপর দেখেন প্যারেন্থেটিক্যাল বানানটাও একটু খুব মনোযোগ দিয়ে দেখেন, এগুলো প্রত্যেকটার মানে অর্থ এবং বানান খুব চমৎকারভাবে পড়বেন, এগুলো ভার্সিটি অ্যাডমিশনে আসে অনেক সময়। সো এইবার আমরা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো হইতে পারে সামনে গিয়ে, সেই প্রশ্নগুলো সলভ করব আমরা। এবং প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, ওইটা আমি তোমাদেরকে শেখাই দিব, যে কিভাবে এমসিকিউ শর্টেস্ট টাইমের মধ্যে কিওয়ার্ড সিলেক্ট করে কোথায় আছে প্যাসেজের মধ্যে আইডেন্টিফাই করবা লোকেশনটা, তারপর কিভাবে ওইটাকে ইন্টারপ্রেট করে উত্তর দিতে হয়, সেই জিনিসগুলো চলো এখন আমি তোমাদেরকে শেখাবো। তো প্রথম যে প্রশ্নটা ছিল, তো প্যাসেজ থেকে যেটা হয় যে তোমাদের হচ্ছে এক নাম্বার কোশ্চেনের দুইটা পার্ট থাকে, এতে থাকে এমসিকিউ আর বিতে থাকে হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন। তো এই বড় এ নাম্বার দিয়ে বোঝায় হচ্ছে তুমি এমসিকিউ সেগমেন্টে চলে আসছো, যেখানে এইচএসসিতে তোমাকে 5টা এমসিকিউ এর উত্তর করে 5 মার্ক আদায় করতে হবে। এবং এরপরেই চলে আসে হচ্ছে আমাদের অ্যান্সারিং কোয়েশ্চেন, যেখানে 5টার জন্য 10 মার্ক থাকে।
সো অ্যাকর্ডিং টু মানে ফুল সিলেবাস, আগে যারা শর্ট সিলেবাসে ছিল 25 ব্যাচের বাচ্চা কাচ্চা, তাদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট ছিল, ওদের 7টা এমসিকিউ থাকতো, বাট তোমাদের 5টায়। দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিভলিউশনাইজ ওয়ার্ডটার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রিভলিউশনাইজ মিন? রিভলিউশনাইজ শব্দটার অর্থ কি? ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজের কনটেক্সটে রিভলিউশনাইজ মানে হচ্ছে আমরা যেই উপায়ে শিখি এবং শেখাই সেটাকে বিপ্লব ঘটাতে পারে, মানে সেটার মধ্যে বড় সড়ো পরিবর্তন নিয়ে আসতে পারে। তাহলে দেখেন তো কোনটা হবে? টু মেক সামথিং ওয়ার্স, মানে কোনো কিছুকে আরো খারাপ করা। এই ওয়ার্স শব্দটা আসছে কোত্থেকে জানেন? এই ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, এবং এর যে কম্পারেটিভ ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ নাম শুনছেন না? আর সুপারলেটিভ ফর্ম 3টা হয় এরকম, ব্যাড থেকে হয় ওর্স এবং তারপরে হয় ওয়ার্স্ট। এবং মজার ব্যাপার মনে রাখবেন আপনারা, শুধু ব্যাড না, একজন মানুষের অসুস্থ অবস্থা যখন হয়, তখন অসুস্থতার অবস্থা যখন আরেকটু খারাপ হয় তখন ওয়ার্স্ট সিচুয়েশন হয়, এবং একেবারে খারাপ হলে ওয়ার্স্ট সিচুয়েশন হয়। এবার ইভিল মানে হচ্ছে খারাপ বা শয়তানি, তাই না? ইভিল, এই জিনিসটারও না কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম সেম, ইভিল, ওর্স, তারপর হচ্ছে ওয়ার্স্ট, এবং সবচেয়ে শয়তান যে তাকে আমরা সবচেয়ে ওয়ার্স্ট বলি, ঠিক আছে? এইরকম। সো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্মগুলো এভাবে কাজ করে। সো ওয়ার্স্ট মানে হচ্ছে খারাপ বা মন্দ, খারাপ, কোনো কিছুকে খারাপ করা, এটা কি রিভলিউশনাইজ? না। টু চেঞ্জ সামথিং কমপ্লিটলি, টু চেঞ্জ সামথিং, কোনো কিছু পরিবর্তন করা কমপ্লিটলি, পুরোপুরি পরিবর্তন করে ফেলা, এটাকেই বলে বিপ্লব ঘটানো, পুরোপুরি পরিবর্তন করে ফেলা। টু ইগনোর সামথিং, কোনো কিছু ইগনোর করা, মানে কোনো কিছুকে এড়িয়ে চলা, না এড়িয়ে চলাকে বিপ্লব বলা হয় না। টু সিম্পলিফাই সামথিং, কোনো কিছুকে সহজ করাকে বিপ্লব করা বোঝায় না, মানে কোনো কিছুকে কমপ্লিটলি ঢেলে সাজানো, ওটাকে বলে কি? পরিবর্তন করা, এটাকে বলে রিভলিউশনাইজ। সো অ্যান্সার নাম্বার 2 হবে। পরে আসেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অটোমেট মিন? অটোমেট মানে কি? অটোমেট মানে হচ্ছে স্বয়ংক্রিয় করা, মানে সবকিছু নিজে নিজেই কাজ করবে এরকম আর কি, স্বয়ংক্রিয় করা। এখানে কাজটা করবে বা নিজ, ঠিক আছে? স্বয়ংক্রিয়। টু পারফর্ম টাস্ক ম্যানুয়ালি করা মানে হচ্ছে কি করে জানেন? হাতে কলমে কাজ করা। তাহলে এটা তো অটোমেট করা হইল না। দেখেন, টু ইগনোর টাস্ক, কাজকে ত্যাগ করা, এটাও আসলে স্বয়ংক্রিয় করা নয়। টু কমপ্লিট টাস্ক উইদাউট হিউম্যান ইফোর্ট, হ্যাঁ, মানুষের চেষ্টা ছাড়াই কোনো কাজকে কমপ্লিট করা, এটাই অটোমেট করা যায়। মানুষ থাকবে না তাও কাজ হবে। টু মেক টাস্ক হার্ডার মানে কি? হার্ড থেকে আসছে, কাজকে কঠিন করা, এটা কি অটোমেট করা? না। পরে চলে আসেন, হোয়াট ইজ দ্য রোল অফ এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস? অর্থাৎ এআই পাওয়ার্ড বলছে, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ইন লার্নিং, মানে শিক্ষাক্ষেত্রে। ইন লার্নিং না এখানে, ওইখানে ছিল এডুকেশন, ধরেন ওইখানে ছিল এডুকেশন, এরকম প্যাসেজের মধ্যে ছিল, থাকতে পারে। হোয়াট ইজ দ্য রোল অফ কি? এআই পাওয়ার্ড, এআই চালিত শিক্ষাক্ষেত্রে যে টুলগুলো আছে এগুলার রোলটা কি? এআই চালিত যে শিক্ষামূলক টুলগুলো আছে এডুকেশনে, এটাগুলোর রোলটা কি? দে প্রোভাইড স্ট্যান্ডার্ডাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস। কোথাও তো স্ট্যান্ডার্ডাইজ বলে নাই, বলে নাই কিন্তু স্ট্যান্ডার্ডাইজ মানে কি? মানে স্ট্যান্ডার্ডাইজ মানে এটাকে আরো বেশি বেটার করা, এটা বলছে। এডুকেশনাল টুলের ভূমিকা কি এইটা? এডুকেশনাল এআই টুল যেগুলো এআই চালিত, এগুলোর ভূমিকা কি স্ট্যান্ডার্ড করা, আরো সে লেখাপড়ার মানকে আরো স্ট্যান্ডার্ড করার কথা বলছে? না, লেখাপড়ার মান স্ট্যান্ডার্ড কথা বলে নাই। ওদের ভূমিকা হচ্ছে অ্যানালাইজ করে ডেটা ফর পার্সোনালাইজ সাপোর্ট। এটা আমরা আহুরার ক্ষেত্রে পড়ছি যে ওরা অ্যানালাইজ করে, ডেটা অ্যানালাইজ করে এবং পার্সোনালাইজ সাপোর্ট দেয়। এটা হইতে পারে। দে অটোমেট লেসন প্ল্যানিং করে টিচাররা, বলছিল এখানে যে টিচারদের লেসন প্ল্যানিং করার সুযোগ পাই, সেটা হবে না। দে ফোকাস অন গ্রুপ লার্নিং এর নিয়ে কোনো কথাই বলা হয় নাই। তারা ডেটা অ্যানালাইজ করে এবং হচ্ছে পার্সোনালাইজ সাপোর্ট দেয়। এটাই এআই এর শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় রোল, যেটা আমরা কিন্তু অলরেডি মার্ক করে রাখছিলাম, হ্যাঁ, যে শিক্ষাক্ষেত্রে এআই এর যেই রোল বা যে ভূমিকা সেটা কি ছিল। এইখানে যদি আসি, ওকে, এইখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস উইথ ইমিডিয়েট ফিডব্যাক। এর আগে এইখানে আছে এইখানে আছে সুবিধাগুলো, অ্যানালাইজ ডেটা, এআই চালিত। দেখেন এখানে সরাসরি দেওয়া আছে, এআই চালিত এডুকেশনাল টুল ক্যান অ্যানালাইজ ডেটা অ্যান্ড স্টুডেন্ট পারফরমেন্স কী করতে পারে? টেইলার্ড সাপোর্ট দিতে পারে, ইমপ্রুভ দেয়ার গ্রেডস। তার মানে এখানে আমরা বুঝলাম যে ডেটা অ্যানালাইজের ব্যাপারটা যেহেতু আসেই ডাইরেক্টলি, এটাই উত্তর হবে। ডেটা অ্যানালাইজ করতে পারে, পার্সোনালাইজ সাপোর্ট দিতে পারে, নানা জায়গাতে বলছে, এটাই উত্তর হবে। হোয়াট ডু দ্য অথর সাজেস্ট? অর্থাৎ অথর মানে হচ্ছে লেখক। অথর মানে কি? অনেকে জানে না, এই প্রশ্ন না পড়ে না বোঝার কারণে উত্তরও পারে না। হোয়াট ডু দ্য অথর্স? লেখকেরা সাজেস্ট করেন। এখানে মূলত একজন লেখক ছিলেন। লেখক কি সাজেস্ট করেছেন?
অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন এআই অ্যান্ড টিচার্স। অর্থাৎ অথর আসলে কিছু সাজেশন দিছে। সাজেশন কিভাবে দিছে? শুড বলতে বারবার, শুড এইম টু বারবার বলছে বিভিন্ন কথাবার্তা, ওইগুলোই মূলত তার সাজেশন। সাজেশন মানে তোমাকে শুড বলবে, অট টু বলবে, এই ধরনের কথা থাকবে। সাজেশন বলতে কি বুঝাবে? এখানে বলবে সাজেশন, তো অট টু দিয়ে সাজেশন দিবে। তারপরে অনেক সময় হ্যাড বেটার বলে কি করবে? সাজেশন দিবে। এইগুলো সাজেশন দিতে এই ভার্বগুলো ব্যবহার করা হয় এবং এগুলো নানা জায়গাতে ব্যবহার করা হচ্ছে। সব জায়গাতে কি কি বলছিল দেখো তো, মিল পাও কিনা। তাইলে কোন ব্যাপারে এখানে এক্স্যাক্টলি যদি বলি, তোমার এআই আর টিচারের ভিতরকার যে সম্পর্ক, মধ্যেকার যে সম্পর্ক, সেটার ব্যাপারে তার সাজেশনটা কি ছিল? ওই রিপ্লেস যেন না করে, বরং টিচারকে যেন সাপোর্ট করে, সেই জায়গাটাই তো বলা হয়েছিল, রাইট? সেই জায়গাটাই তো বলা হয়েছিল। সো এই জন্য আমরা একটু পড়ে দেখি, এআই শুড কমপ্লিটলি রিপ্লেস টিচার্স, না, এটা সে সাজেস্ট করে না, এখান থেকে সরে আসতে বলছে। এআই ক্যান সাপোর্ট টিচার্স ইফোর্টস। হ্যাঁ, টিচারদের যে চেষ্টা, সেটাতে এআই সাপোর্ট করতে পারে। টিচার্স আর আননেসেসারি উইথ এআই। টিচার্স আর আননেসেসারি উইথ এআই। এআই এর সাথে টিচারের কি আননেসেসারি মানে কি অপ্রয়োজনীয়? টিচার্সরা কি অপ্রয়োজনীয়? এই বলা পাইনি, টিচার না থাকলে কোথা থেকে পড়তা? এআই মেক্স টিচিং ইজিয়ার। এআই কি করে? টিচিংকে ইজিয়ার বানায়, সহজ বানায় ফর এভরিওয়ান। সেইটার সাথে কি টিচারের কোনো সম্পর্ক আছে? তোমাকে এআই, তোমার মনে হবে কি এইটা উত্তর মেরে দেয়, এটা তো ভালো কথা। এআই মেক্স টিচিং ইজিয়ার ফর এভরিওয়ান। এআই সবার জন্য টিচিংকে সহজ করে দেয়। দুনিয়ার সব লোক এখন টিচিং করতে পারবে, এই কথা বলছে? এআই আসার পর সবাই টিচিং করতে পারবে না। এআই এবং টিচারের ভিতরকার যে সম্পর্ক, এই সম্পর্কের ব্যাপারে তার সাজেশন ছিল যে এআই টিচারদেরকে সাপোর্ট করবে তাদের প্রচেষ্টাকে, ফলে টিচারদের অন্যান্য কাজের সময় থাকবে। সো 2 নাম্বারটা অ্যান্সার হবে। নেক্সট আসেন, এখানে কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কনসার্ন। নিচের কোনটা একটা কনসার্ন অ্যাবাউট এআই ইন এডুকেশন? শিক্ষা ক্ষেত্রে এআই ইন এডুকেশন, শিক্ষায় এআই এর ব্যাপারে একটা কনসার্ন নিচের কোনটা হইতে পারে? এক্সপেন্সিভ হইতে পারে। এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল। এটা কি প্যাসেজে বলছে? আরে প্যাসেজে বলে নাই, তা হইলে উত্তর হবে না, ঠিক আছে? এআই প্রমোটিং, সাধারণত এআই এক্সপেন্সিভ হইতে পারে, তো এটা তো ব্যয়বহুল হইলেও কি না, এটা আলোচনার বিষয় না। এআই প্রমোটিং স্টুডেন্টস কোলাবোরেশন, স্টুডেন্ট কোলাবোরেশন। এআই প্রমোট করতেছে স্টুডেন্ট কোলাবোরেশন, স্টুডেন্ট সহযোগিতাকে কি করতেছে? আরো বাড়াচ্ছে, হইতে পারে। এআই কুড থ্রেটেন টিচার্স জবস, কনসার্ন সম্পর্কে বলছে। কনসার্ন তো স্টুডেন্টকে সাপোর্ট করবে, এটা তো কোনো কনসার্ন না। কনসার্ন মানে ভয় বা আতঙ্ক বা উদ্বেগ। তাহলে এআই কুড থ্রেটেন টিচার্স জব, টিচারদের জবকে কি করতে পারতো? থ্রেটেন করতে পারতো। সো এইটা একটা কি ছিল? কনসার্নের ব্যাপার ছিল। এআই রিডিউসিং স্টাডি টাইম, পড়াশোনার টাইম কমায় ফেলবে, এটা কোনো ভয়ের ব্যাপার না, এটা বলে না এখানে পড়াশোনার সময় কমে। টিচারদের জবের ক্ষেত্রে থ্রেট হতে পারে, এই কনসার্নের কথা প্যাসেজের মধ্যে বলা আছে, আমি তোমাদেরকে পড়াইছি। এবার বলছে, এবার দেখো তো আরো কয়টা আছে, এরকম 5টা আছে বোর্ডের। এই 5টা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবা। এই ক্লাসটার নোট সবার জন্য ওপেন করে দিব, ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। এই 5টা, বাকি যে 5টা আছে, এই 5টা তোমরা হোমওয়ার্ক হিসেবে জমা দিবা আমাদের গ্রুপগুলোতে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ এআই? সঙ্গে ক্লাস নোট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3 বাক্যে চাইলে ক্লাসের রিভিউ দিতে পারো, ক্লাসটা কেমন লাগছে তোমার কাছে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ এআই ইন রেভলিউশনাইজিং? পোটেনশিয়াল অফ এআই জানতে চাইছে, এআই এর সম্ভাবনা জানতে চাইছে। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অফ এআই কোন ক্ষেত্রে? ইন রেভলিউশনাইজিং দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। অর্থাৎ যে উপায়ে আমরা শিখি এবং শেখাই সেটাকে বিপ্লব ঘটাতে এআই এর যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কি? সম্ভাবনাটা বলছে, সম্ভাবনাটাকে বলতে হবে তোমাকে। দ্য পোটেনশিয়াল অফ এআই ইন রেভলিউশনাইজিং দ্য ওয়ে উই লার্ন। প্রথমে সম্ভাবনাটা কি জানতে চাইছে? না, অনেক সম্ভাবনা তো অনেক আছে, এইভাবে এই উত্তরগুলো করতে পারো। তোমাকে যখন বলছে যে সম্ভাবনাগুলো কি কি ক্ষেত্রে, সাবজেক্ট এইটা মনে রাখবে, এটা হচ্ছে ডাব্লিউএইচ, এটা হচ্ছে অক্সিলারি, তারপরে থাকে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে আরো তথ্য আছে প্রিপোজিশন দিয়ে জোড়া দেওয়া। এই ইজ তো একটা অক্সিলারি, তারপরে আর দেখো মেইন ভার্ব নাই। সো এই তুমি এটাকে সাবজেক্টটাকে পুরোটা আগে লিখবা, তারপরে ইজকে ইউজ করবা। চলো আমরা লিখে ফেলি। উত্তরটা কিভাবে লিখবো? আগে সাবজেক্টটা লিখবো সবসময়, দ্য পোটেনশিয়াল। আমি সবচেয়ে সহজ ওয়ে শেখাচ্ছি, আস্তে আস্তে লেখা তোমারও ইমপ্রুভ করবে, আমিও আস্তে আস্তে আরো অ্যাডভান্স শেখাবো পরবর্তীতে গিয়ে। দ্য পোটেনশিয়াল অফ এআই ইন revolutionizing the way we learn। তোমরা প্যারাফ্রেজিং করতে পারো, প্যারাফ্রেজিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাইটিং এ বেশি মার্ক পাওয়ার জন্য।
তাহলে আমরা বলতে পারি ইন রেভলিউশন দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ, এই কথাটাকে যে উপায়ে আমরা শিখি এবং শিখাই এটাকে আমরা এক কথায় বলতে পারি আওয়ার টিচিং অ্যান্ড লার্নিং, আওয়ার টিচিং অ্যান্ড লার্নিং সিস্টেম, লার্নিং সিস্টেম, প্যারাফ্রেজিং বলে এটাকেই। দেখো যে উপায়ে আমরা শিখি এবং শেখাই এটাকে আমাদের টিচিং আর লার্নিং সিস্টেম বলা যায় এক কথায়। তাহলে দেখো কি হইল, দ্য পোটেনশিয়াল অফ এআই ইন রেভলিউশনাইজিং আওয়ার টিচিং অ্যান্ড লার্নিং সিস্টেম, এটা পুরোটা সাবজেক্ট হিসেবে কাজ করছে পুরোটা। অ্যান্ড মেইন সাবজেক্ট ছিল হচ্ছে এখানে আওয়ার পোটেনশিয়াল, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, তো এটা সিঙ্গুলার হওয়ার কারণে ইজ, এই যে ভার্ব ছিল ইজ, এটা এনে বসালাম ইজ। আচ্ছা তুমি সম্ভাবনাকে কি বলবা? সম্ভাবনা অনেক বলবা না প্রথমে, তারপরে তো উদাহরণ দিবা। ইজ তাহলে আমরা কি বলতে পারি? পোটেনশিয়াল অফ এআই, এআই এর সম্ভাবনা ইজ হিউজ বলতে পারি, ঠিক আছে? ইজ হিউজ ইন ওয়ান ওয়ার্ড, বুঝতে পারছো? অথবা এইখানে আরো সুন্দর কথা বলতে পারি, আমরা কিভাবে বলতে পারি যে এআই এর সম্ভাবনা অনেক এক কথায়, বা সম্ভাবনা ইজ হিউজ আনডাউটেডলি বলা যেতে পারে, নিঃসন্দেহে, জাস্ট সেন্টেন্সটাকে একটু বাড়ানোর জন্য। আনডাউটেডলি, বুঝতে পারছো? সেন্টেন্সটাকে একটু লেন্থ বাড়ানোর জন্য বা ভাব আনার জন্য। অর্থাৎ আমাদের লার্নিং এবং টিচিং সিস্টেমকে রিভলিউশনাইজ করার জন্য এআই এর সম্ভাবনা নিঃসন্দেহে অনেক। সম্ভাবনা কি জিজ্ঞেস করছিল? বলছে নিঃসন্দেহে অনেক। এবার উদাহরণ দাও। ফর এক্সাম্পল, এটা একটা লেখার ওয়ে হইতে পারে। ফর এক্সাম্পল, ওর সম্ভাবনা কি কি? সম্ভাবনা জানতে চাইছে না, তোমার সম্ভাবনা জানতে চাইলে তুমি কি বলবা? আই ক্যান ডু ইটা, আই ক্যান ডু ইটা। সো তুমি এইভাবে লিখবা, ফর এক্সাম্পল এআই ক্যান, এআই ক্যান, ঠিক আছে? এআই ক্যান কি, এআই কি করতে পারে? দু একটা লেখো। ধরো প্যাসেজ থেকে তুমি নিয়ে আসছো, আমার তো প্যাসেজ থেকে লাগবে না, প্যাসেজ তো মুখস্থ হয়ে গেছে তোমাদেরকে পড়াইতে গিয়ে, ঠিক আছে? তোমাদের মুখস্থ হয় নাই, সো তোমাদের দেখাই দিই কোত্থেকে নিয়ে আসতে পারো, এআই কি করতে পারে। নিজে থেকে আগে প্রশ্নটা সাজাইতে হবে, তারপরে হচ্ছে প্যাসেজের হেল্প নিতে হবে। সো এআই কি করতে পারে? এআই ক্যান অ্যানালাইজ ডেটা অন স্টুডেন্ট পারফরমেন্স অ্যান্ড প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস। এক কথায় উদ্দেশ্য এখানে হচ্ছে তাদের গ্রেড ইমপ্রুভ করতে পারে, এটাকে আগে নিয়ে আসবা। এআই ক্যান ইমপ্রুভ স্টুডেন্টস গ্রেডস, এআই শিক্ষার্থীদের গ্রেডকে ইমপ্রুভ করতে পারে। কিভাবে করতে পারে? থ্রো, তারপরে ইউজ করবে অ্যানালাইজিং ডেটা অন দেয়ার পারফরমেন্স অ্যান্ড প্রোভাইডিং টেইলর্ড সাপোর্ট। হয়ে গেছে। দেখো এইটাকেই বলে প্যারাফ্রেজিং। তুমি এই অংশটাকে আগে নিয়ে আসতে পারো, উদ্দেশ্যটাকে আগে নিয়ে আসতে পারো। তাইলে এআই ক্যান কি করতে পারে? ইমপ্রুভ। লিখবো এআই ক্যান, এইটুকু তো লেখা শিখতেই হবে, আমার সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে লেখা ইনশাল্লাহ পারবা। ফর এক্সাম্পল, এআই ক্যান কি করতে পারে? ইমপ্রুভ স্টুডেন্টস, অনেক স্টুডেন্টদের গ্রেডস না, সো যার কারণে অনেক স্টুডেন্টদের বুঝাইলে স্টুডেন্টস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিতে হয়। অনেক স্টুডেন্টদের গ্রেডস থ্রো কিভাবে অ্যানালাইজিং, থ্রো এর তো প্রিপোজিশন, তারপর আইএনজি দিতে হবে। থ্রো অ্যানালাইজিং ডেটা, দেখো এইটাকে আমি তোমাকে প্যারাফ্রেজিং শেখাচ্ছি। ডেটা অন দেয়ার পারফরমেন্স, এই কথাটাকে আমরা কিভাবে লিখতে পারি জানো? এই কথাটাকে আমরা অ্যানালাইজিং ডেটা অন দেয়ার পারফরমেন্স, এই পুরো কথাটাকে দেখো অল্প কথায় বলতে পারি, অ্যানালাইজিং দেয়ার পারফরমেন্স ডেটা, অর্থাৎ তাদের যে পারফরমেন্স ডেটা আছে এটাকে অ্যানালাইজ করে। দেখো আরো চমৎকার হয়ে গেল উত্তরটা, তাই না? যে অ্যানালাইজিং দেয়ার পারফরমেন্স ডেটা, তাদের পারফরমেন্স ডেটা অ্যানালাইজ করার মাধ্যমে, আর কিছু দরকার নাই, শুধু এইটুকু লিখলেই হবে। তাহলে স্টুডেন্টদের এআই ক্যান ইমপ্রুভ স্টুডেন্টস গ্রেডস থ্রু অ্যানালাইজিং দেয়ার পারফরমেন্স ডেটা। আরেকটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এই যে থ্রু এর পরে এবার অ্যান্ড দিতে হবে। আর কিসের মাধ্যমে? থ্রো একটা প্রিপোজিশন ইউজ করছিলাম না, তারপর ভার্বের সঙ্গে যেমন আইএনজি ইউজ করছিলাম, এবারও ভার্বের সঙ্গে আইএনজি দিব। অ্যান্ড প্রোভাইডিং দেম
উইথ টেইলর্ড, তাই না? টেইলর্ডকে আমি চাইলে কি করতে পারি, এই যে সিনোনিম লিখতে পারি, উইথ ওয়েল স্ট্রাকচার্ড লিখতে পারি, ওয়েল স্ট্রাকচার্ড সাপোর্ট। বুঝতে পারছো? সুগঠিত সাপোর্ট দিয়ে তাদেরকে কি করতে পারে, দেওয়ার মাধ্যমে তাদেরকে হেল্প করতে পারে। কত চমৎকার একটা বাক্য হলো। যেমন এআই স্টুডেন্টদের গ্রেডকে ইমপ্রুভ করতে হেল্প করতে পারে তাদের পারফরমেন্স ডেটাকে বিশ্লেষণ করার মাধ্যমে এবং তাদেরকে ওয়েল স্ট্রাকচার্ড সাপোর্ট দেওয়ার মাধ্যমে। এটা গেল স্টুডেন্টদের ব্যাপার। আমি তো বলছিলাম টিচিং আর লার্নিং দুইটার কথা, এটা লার্নিং এর ব্যাপারে চলে গেল। এবার টিচিং এর কথা বলবা কিভাবে, তাহলে এবার তুমি লিখবা টিচার্স ক্যান অলসো, এরকম লিখতে পারো, অথবা এআই ক্যান অলসো হেল্প টিচার্স। তো একবার এআই কে সাবজেক্ট লিখেছো, আবারও এআই সাবজেক্ট লিখতেছো, ইট লুকস ব্যাড। মানে তোমার যেই এক কথায় যে দেউলিয়ত্ব বা তোমার যেই হচ্ছে ব্যাংক্রাফসি, এটা প্রকাশ করে যে তোমার ভেতরে শব্দের ঘাটতি আছে, ঠিক আছে? সো এই জন্য তুমি লেখো প্যাটার্নের ঘাটতি আছে, তুমি লিখবা টিচার্স, ঠিক আছে? টিচার্স ক্যান অলসো হ্যাভ, টিচার্স ক্যান অলসো বি লিখতে পারো, টিচাররাও হইতে পারে, ক্যান অলসো বি বেনিফিটেড, অথবা লিখতে পারো টিচার্স ক্যান অলসো, টিচার্স ক্যান অলসো এর তো ও আসে নাই, টিচার্স ক্যান অলসো ইউজ এআই দিতে পারো। ইউজের জায়গায় কি বলছিলাম আমরা, অনেক কিছু ইউজ করতে পারো, তবে ব্যবহার করার ক্ষেত্রে ইউটিলাইজ কথাটা যায়। ইউটিলাইজ মানে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে অ্যাপ্লাই যায় না। অ্যাপ্লাই হচ্ছে কোনো কিছুর প্রয়োগ করা, শব্দগুলোকে কোথায় প্রয়োগ করতেছো এটা যেন সঠিক হয়। শুধু সিনোনিম হলেই ব্যবহার সব কনটেক্সটে সব কিছু করা যায় না, তো এইখানে বলতে হবে ইউটিলাইজ। টিচার্স ক্যান অলসো ইউটিলাইজ, কাজে লাগাতে পারে এআইকে ফর রিপিটেটিভ, তাই না? ফর রিপিটেটিভ টাস্কস, রিপিটেটিভ টাস্কের জন্য টিচাররা কি করতে পারে, ফর রিপিটেটিভ টাস্কস, রিপিটেটিভ কাজগুলোর জন্য টিচাররা এআই ইউটিলাইজ করতে পারে। টু সেভ, কি উদ্দেশ্যে? টু সেভ দেয়ার ভ্যালুয়েবল টাইম, ঠিক আছে? তাদের ভ্যালুয়েবল টাইমকে সেভ করতে, ফর মোর ওয়ান অন, ওই যে কথাটা বলছিল, অন স্টুডেন্ট সাপোর্ট, এটা তুমি লিখতে পারো। একদম চমৎকার একটা উত্তর হয়েছে, খুব বেশি বড়ও হয় নাই, কারণ এখানে প্রথমটা একটা কোনো লাইনই না, আমার কন্টেন্ট লাইন আছে এখানে দুইটা। প্রথমটাতে আমাকে বলছিল কি সম্ভাবনা, আমরা বলছি নিঃসন্দেহে অনেক। যেমন এআই স্টুডেন্টদের গ্রেড ইমপ্রুভ করতে পারে এইভাবে, পরে বলছি টিচাররা আরও এআইকে ইউজ করতে পারে রিপিটেটিভ টাস্কে, তাদের যে রিপিটেটিভ কাজ আছে, পুনরাবৃত্তিমূলক কাজ আছে, সেইগুলোকে কি করার মাধ্যমে, সেগুলোকে অটোমেট করার মাধ্যমে। ফর রিপিটেটিভ টাস্ক টু সেভ, আচ্ছা রিপিটেটিভ কাজের জন্য তারা ইউজ করতে পারে তাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য, স্টুডেন্টদেরকে আরও ওয়ান টু ওয়ান সাপোর্ট, মানে স্টুডেন্টদেরকে সরাসরি আরও কানেক্টেড সাপোর্ট দেওয়ার জন্য এর টিচাররা এই কাজ করতে পারে। তো এটাই হচ্ছে এআই সম্ভাবনা, দুটো লিখে দিলাম। অ্যান্ড এইভাবে লিখলে তুমি 2 out of 2 পেয়ে যাবা খুব ইজিলি এই ধরনের কোয়েশ্চেনগুলোতে। নেক্সট দেখো, হাউ ক্যান এআই প্রোভাইড, কিভাবে এআই প্রোভাইড করতে পারে। হাউ ক্যান এআই, মূলত এআই এখানে সাবজেক্ট, হাউ হচ্ছে ডাব্লিউএস, আর ক্যান হচ্ছে এখানে অক্সিলারি, আর প্রোভাইড হচ্ছে এখানে মেইন ভার্ব, বুঝছো? তাহলে অক্সিলারি সাবজেক্ট ভার্ব কি, এআই কিভাবে প্রোভাইড করতে পারে, পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস, এই পুরোটা হচ্ছে তোমার কি প্রোভাইড করতে পারে, এই জিনিসটা প্রোভাইড করতে পারে, ঠিক আছে, ফর স্টুডেন্টদের জন্য। নাও তুমি যখন উত্তর করবা তখন সাবজেক্টটা দিয়ে শুরু করবা, এআই, ওকে, ক্যান লেখলা, এআই ক্যান, অক্সিলারি দিবা, সাবজেক্ট আগে, তারপর অক্সিলারি, তারপর মেইন ভার্ব যেটা থাকবে, প্রোভাইড। এআই ক্যান প্রোভাইড, এআই প্রোভাইড করতে পারে, কি প্রোভাইড করতে পারে, এই জিনিসটা, এটা হচ্ছে অবজেক্ট, প্রোভাইড ভার্বটার অবজেক্ট, এটা লেখো। এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং experiences ফর স্টুডেন্টসদের জন্য, ঠিক আছে? তাহলে এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজ লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস দিতে পারে। তোমার কাছে জিজ্ঞেস করছিল যে কেন, কিভাবে দিতে পারে, এটাকে তুমি থ্রু লিখতে পারো,
যে কোনো কিছু করার মাধ্যমে, ঠিক আছে। আবার ভার্ব প্লাস আইএনজি দিয়েও কোনো কিছু করার মাধ্যমে বোঝাই, তোমাদেরকে বলছিলাম হাউ দিয়ে প্রশ্ন করলে থ্রু লিখতে পারো, আবার কি ভার্ব প্লাস আইএনজি দিয়েও শুরু করতে পারো। তাহলে কিভাবে লিখবা, এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর স্টুডেন্টস, কিভাবে এটা, তাই না? কিভাবে অ্যানালাইজিং, কিভাবে, ওই যে আমার মনে আছে কিভাবে পার্সোনালাইজড এআই লার্নিং দেয়, কিভাবে দেয় বলো তো পার্সোনালাইজড লার্নিংটা, এখানে বারবার বলা আছে বিভিন্ন জায়গাতে। সো সেই ডেটাগুলো তুমি ধরো টার্গেট করে নিলা, ঠিক আছে। ওকে, চলো আমরা দেখি যে স্টুডেন্ট, ওকে ওকে ইন টু ডেভেলপ, এইখানে নাই, এভারডিউশন ক্যানট রিপ্লেস হিউম্যান, এখানে নাই। স্টুডেন্টদেরকে কীভাবে সাপোর্ট দেয়, ইনস্ট্যান্ট ফিডব্যাক, এই যে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেওয়ার মাধ্যমে, তাহলে একটা পাইলাম। ইনস্ট্যান্ট ফিডব্যাকের কথাটা আমি মাথায় রাখবো, শুধু আমার কিওয়ার্ডগুলো মাথায় রাখবো। তারপর হচ্ছে আচ্ছা ইমিডিয়েট বা ইনস্ট্যান্ট, আমি ইমিডিয়েট ফিডব্যাক কথাটা বেশি ভালো লাগছে, এটা নিলাম, একই কথা। ওকে ঠিক আছে, ইমিডিয়েট ফিডব্যাক জিনিসটা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আরও বলছে। আচ্ছা স্টুডেন্টদেরকে কীভাবে হেল্প করে সেটা সম্পর্কে আমি আরও আগে পাইতে পারি, সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প কীভাবে করতে পারে, সেটা হচ্ছে টেইলার্ড সাপোর্ট দিতে পারে, আর কি করতে পারে, আর হচ্ছে ওদের ডেটা অ্যানালাইজ করতে পারে পারফরমেন্সের, এই কয়েকটা উপায় স্টুডেন্টদেরকে হেল্প করে, বুঝতে পারছো? পার্সোনালাইজ লার্নিংটা কীভাবে হেল্প করে, এই যে ডাটা অ্যানালাইজ করে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং ওদেরকে টেইলার্ড সাপোর্ট দেয়। আর একটা জিনিস কি, ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। এই তিনটা উপায় লিখে দিলেই একদম ছাক্কা মার্ক, এক বাক্যে লিখলেও ছাক্কা মার্ক পাবা, বুঝছো, একটুও কাটা যাবে না। তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারবো। সো ধরো লিখলাম যে অ্যানালাইজিং স্টুডেন্টস পারফরমেন্স ডাটা, স্টুডেন্টদের বুঝাইতে আমি স্টুডেন্টস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিব, স্টুডেন্টদের পারফরমেন্স ডেটা, বুঝছো? তাহলে কি হইলো, দেখো স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে পারে, স্টুডেন্টদের পারফরমেন্স যে ডেটা আছে এটাকে অ্যানালাইজ করার মাধ্যমে দিতে পারে, কিভাবে জিজ্ঞেস করছিলাম, আমি বললাম এটা মাধ্যমে, অ্যান্ড আচ্ছা কমা দিব, যেহেতু তিনটা আমি লিখবো, যেটা তাহলে অ্যানালাইজ করার মাধ্যমে, তারপর হচ্ছে বলবো প্রোভাইডিং দেম, তাদেরকে সরবরাহ করে, কি সরবরাহ করে, উইথ টেইলার্ড, তাই না, টেইলার্ড সাপোর্ট অ্যান্ড, এই যে আমরা অ্যানালাইজিং লিখছিলাম, তারপর প্রোভাইডিং লিখছি, তার মানে টেইলার্ড সাপোর্ট দেওয়ার মাধ্যমে, ওয়েল স্ট্রাকচার্ড সাপোর্ট দেওয়ার মাধ্যমে, অ্যান্ড ফাইনালি লিখতে পারি, গিভিং ইনস্ট্যান্ট ফিডব্যাক। যেই স্টুডেন্টটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে এরকম উত্তর করবে হাউয়ের, সে আসলে সবচেয়ে বেশি মার্ক পাবে। দেখো এআই স্টুডেন্টদেরকে লার্নিং এক্সপিরিয়েন্সেসে পার্সোনালাইজড হেল্প করতে পারে, কিভাবে সেটা, তাদের পারফরমেন্স ডেটা বিশ্লেষণ করার মাধ্যমে, তাদেরকে সুগঠিত সাপোর্ট দেওয়ার মাধ্যমে, এবং পরিশেষে তাদেরকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দেওয়ার মাধ্যমে। এইটুকু লিখলাম, আমি 1 মার্ক পাবো। আর একটা সাপোর্টিং সেন্টেন্স লিখবো, এই সব কিছু তার একাডেমিক গ্রেড ইমপ্রুভ করতে হেল্প করে, ঠিক আছে। অথবা এরকমও বলতে পারি যে ওভারঅল, ঠিক আছে, সর্বোপরি এআই বা ইট ইউজ করলাম, ইট অ্যাক্টস লাইক, এআই এর কথা বলছি, ইট অ্যাক্টস লাইক আ টনিক কি করে, টনিক হচ্ছে আমি একটা মেটাফর ইউজ করলাম বা সিমিলি ইউজ করলাম, এটা হচ্ছে লিটারের একটা টার্ম লেখার মধ্যে। ইট অ্যাক্টস লাইক আ টনিক, এটা টনিকের মতো কাজ করে। টনিক যা হচ্ছে কোনো কিছুর গ্রোথ দ্রুত বাড়ায়, টনিক টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, বুঝতে পারছো? সর্বোপরি এটা আসলে কি করে, তাদের যে গ্রেড, সেই গ্রেড ইমপ্রুভ করতে টনিকের মতো কাজ করে। এইভাবে লিখতে পারলে 2 আউট অফ 2 না দিয়ে কোন টিচার তোমাকে যাবে বলো? কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ। সো এমনে করে হচ্ছে উত্তর করতে হয়। বাকি 3টা প্রশ্ন তোমরা একটু লিখে আমাকে জমা দেওয়ার চেষ্টা করবো। রাইটিংয়ের বড় একটা পার্ট হচ্ছে ফিডব্যাক, তো আমাকে মেনশন দিলাম, ইনশাআল্লাহ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। অ্যাডমিশন কর্নার আছে, এই প্যাসেজ থেকে অ্যাডমিশনের কোশ্চেন কি হইতে পারে। ওয়ান অফ দ্য মেইন কি হবে, এআই। তো মনে রাখবা তোমরা একটা জিনিস, সেটা হচ্ছে অন অফের স্ট্রাকচার হচ্ছে, অন অফ দ্য এর পরে সবসময় প্লুরাল নাউন থাকবে। কি থাকবে? প্লুরাল
নাউন, তারপরে গিয়ে আবার সিঙ্গুলার ভার্ব হবে, তারপরে আবার কি হবে সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব। অ্যাডমিশন এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সিঙ্গুলার ভার্ব। এই প্রশ্নটা আসছে মেইনলি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কোত্থেকে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। গ্রামারের প্রশ্ন কিন্তু টেক্সট বুকের থেকে একটা এক্সাম্পল দিয়ে বসাই দিছে। ওয়ান অফ দ্য মেইন ড্যাশ অফ এআই ইন দ্য ক্লাসরুম ইজ ইউজ করছে। দেখো ভার্ব বলছিলাম সিঙ্গুলার, কিন্তু অন অফের পরে মেইন কি হবে? মেইন প্লুরাল হবে, মেইন অ্যাডভান্টেজ হবে না, অ্যাডভান্টেজেস হবে। এর যে ডাবল এস দিয়ে হয় না, অ্যাডভেঞ্চারও হবে না। তাহলে অন্যতম সুবিধা, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ এআই। ঠিক আছে, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস আছে, পরবর্তীতে আবার ইজ আছে, মানে অ্যাডভান্টেজগুলোর মধ্যে অন্যতম, মানে একটা বোঝায়। এই ওয়ান শুরুতে থাকার কারণে এটা বোঝায় অ্যাডভান্টেজগুলোর মধ্যে একটা হলো ইজ পার্সোনালাইজড লার্নিং। একটা, এটাই ওয়ানটাই মূলত এখানে সাবজেক্ট। দেয়ার আর অলরেডি ড্যাশ এআই টুলস। এআই টুলস হচ্ছে কি? প্লুরাল আছে। প্লুরাল মানে কি? কাউন্টেবল। যেটা প্লুরাল হয় সেটা সবসময় গণনা যোগ্য একটা নাউন হয়। কাউন্টেবল প্লুরাল হলে তার আগে কখনো লিটল বসে না। মনে রাখবেন, লিটল সবসময় আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসে, তাহলে এটা বাদ। লিটলের কম্পারেটিভ ফর্ম লেস, এটা থেকে এটা আসছে, বাদ। এ ফিওয়ার কখন হয় জানেন? এ ফিওয়ার নামে কিছু নাই, শুধু আছে ফিওয়ার। শুধু কি আছে? ফিওয়ার কখন হয়? যখন এখানে দেন থাকে মাঝখানে। এই বাক্যের প্রথম কোনো জায়গায় মাঝখানে দেন নাই, দ্যাট আছে, দেন নাই। দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, এটা ফিউর কম্পারেটিভ ফর্ম। প্লুরালের আগে শুধু কি বসতে পারে? শুধু ফিউ বসতে পারে, অথবা এ ফিউ বসতে পারে। এক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়। অর্থ নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ এখানে এ ফিউ নামে কোনো অপশনই নেই। তাহলে এ ফিউ এআই টুলস, দেয়ার আর অলরেডি এ ফিউ এআই টুলস, বেশ কিছু এআই টুলস রয়েছে। ওকে, নেক্সট দেখেন, গ্রেড স্কোপ ইজ অ্যান এআই পাওয়ার টুল দ্যাট। গ্রেড স্কোপ এরকম আরেকটা, এরকম এই প্যাসেজটার আরও কিছু অংশ ছিল। ইজ অ্যান এআই পাওয়ার টুল। গ্রেডস্কোপ একটা এআই পাওয়ার টুল যা কি করে? গ্রেডিং প্রসেস। গ্রেডিং প্রসেসকে কি করে? গ্রেডিং প্রসেসকে অটোমেট করে। এটা সরাসরি প্যাসেজের তথ্য থেকে আসছে। তো দেখেন, দ্যাট, আচ্ছা, অটোমেটস, অটোমেটিক, সবগুলোই অটোমেটাইজ, সবগুলো আসলে কি আছে? আপনার ইয়ার রিলেটেড ভার্ব, মানে একই ভার্বের বিভিন্ন ফর্ম দেওয়া আছে। সো এটা তথ্য আপনার লাগবে না। একটা এআই পাওয়ার টুল, এখানে টুল কথাটা কি স্যার? সিঙ্গুলার আছে না? বলছিলাম দ্যাটের আগে যদি সিঙ্গুলার থাকে এটা একটা রিলেটিভ প্রোনাউন, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। তাহলে পরে ভার্বের সঙ্গে এস হয়। তাহলে এখানে অটোমেটস আছে কোথায়? এই যে এটা সিঙ্গুলার ছিল, সো এখানে ভার্বটাও সিঙ্গুলার হবে, দ্যাট অটোমেটস। বুঝতে পারছেন? টুলস থাকলে অটোমেট হইতো, যা অটোমেট করে দ্য গ্রেডিং প্রসেস। গ্রেডিং প্রসেসকে এআই ক্যান রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড এআই ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড। এআই পারে না রিপ্লেস করতে হিউম্যানকে, এবং ড্যাশ সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড। আচ্ছা, এবং কেমন সাপোর্ট? সাপোর্ট হচ্ছে এখানে নাউন, তার আগে লাগবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এআই কখনো হিউম্যানকে রিপ্লেস করতে পারে না, এবং ড্যাশ সাপোর্টকে, কেমন সাপোর্টকে রিপ্লেস করতে পারবে না? রিপিটেটিভ সাপোর্টকে না, হইল না। ইমোশনাল সাপোর্টের কথা বলছিল, তাই না? যে ইনস্ট্যান্ট সাপোর্ট না, এখানে অ্যাডজেক্টিভ হবে যেটা ইমোশনাল সাপোর্টকে কখনো কি করতে পারে না? রিপ্লেস করতে পারে না। অর্থ অনুসারে এখানে ইমোশনাল যাবে। ইমোশনাল সাপোর্টকে স্টুডেন্ট কখনোই কি করতে পারে না? রিপ্লেস করতে পারে না, যেটা সাকসেসের জন্য দরকার। সো এরপরে এরকম আরো কিছু কোশ্চেন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেস, যা তোমাদের ওইখান থেকেই পড়বে। ইনকর্পোরেটেড কি হয়? ইনকর্পোরেটেড এর পরে সবসময় ইনটু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে প্রোভাইড কেমন সাপোর্ট দেয়? টেইলর্ড, সুগঠিত। এই যে টেইলর্ড, এটা হবে লিমিটেড সাপোর্ট না। তো এইরকম প্রোজ অ্যান্ড কনস, ইডিয়মসটার মিনিং তোমরা যদি উপরের শীটটা চারটা পড়ো, এখানে অ্যাডমিশনে আসার মতো বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো ভার্সিটি অ্যাডমিশনে আসতে পারে। এটা আমাদের ক্লাসের অন্যতম ফিচার যে আমরা প্রত্যেকটা প্যাসেজের জন্য অ্যাডমিশনের কী কী প্রশ্ন হতে পারে প্রবাবল দিয়ে দিব। আর সেই সঙ্গে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা যদি কেউ অর্থ বুঝে বুঝে পড়তে পারো, কাজে লাগতে পারে, যা তোমাদেরকে ঢাকা ভার্সিটি রিটেন পরীক্ষায় মারাত্মক পরিমাণ হেল্প করবে। তারপর সেন্টেন্স মেকিং, এরকম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেটা দিয়ে সেন্টেন্স মেকিং, এটাও একটু লেখার চেষ্টা করবা বুঝে বুঝে অর্থ, ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো করবা। সো এইগুলার প্রিপোজিশনাল ফ্রেজ পরিচয়গুলো আমরা বলে দিয়েছি। অ্যান্ড এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আমি জানি না কেমন লেগেছে, আমি অনেক ডিটেইল পড়ানোর চেষ্টা করেছি এবং তোমাদেরকে যেইভাবে একটা পারফেক্ট উপায়ে ইএফটি বা ইংলিশ ফর টুডে বইটা পড়ানো উচিত, ওইভাবেই আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে পড়াবো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করো। ক্লাস নোটটা শেয়ার করলে আমার কাছ থেকে গিফট পাবা, হ্যাঁ, এবং রিভিউ দিলে, যা রিভিউ সবচেয়ে ভালো হবে। তাহলে সবাইকে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।